এই ক্ষেত্রে আমরা যদি স্থানাঙ্ক ব্যবস্থা দেখি, এক্স অক্ষ থাকবে এবং ওয়াই অক্ষ থাকবে, এক্স অক্ষ থাকবে এবং ওয়াই অক্ষ থাকবে। এবং এখানে আমরা কি বলবো যে বস্তুটা এক্স অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করবে, আবার ওয়াই অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ এই যে একটা তল, এটা কি একটা তল না, সমতল না? এই সমতলের মধ্যে সীমাবদ্ধ থাকা অবস্থায় যে গতিগুলো হবে বা যে বিন্দুর অবস্থানকে বোঝাবে বা যে বস্তুর অবস্থান বোঝাবে, সেটাই হচ্ছে আমাদের দ্বিমাত্রিক কি স্থানাঙ্ক ব্যবস্থা। বুঝা গেছে? অর্থাৎ এক কথায় এখানে একটা লাইন লিখেন যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা সীমাবদ্ধ তল থাকবে। কি থাকবে? সীমাবদ্ধ তল থাকবে। আচ্ছা, উদাহরণ কেমন? উদাহরণ আরো একটু হতে পারে যে ফুটবল মাঠের মধ্যে ফুটবল দৌড়াচ্ছে, ফুটবল নিয়ে দৌড়াচ্ছে একজন, ঠিক আছে? তার মানে কি ফুটবলের যে গতিটা মাঠের মধ্যে, যে ফুটবলটা যখন আমরা মারা হয় উঁচুতে উঠেনি, মাটিতেই সে কি করছে, ঘুরছে, সেই যে গতিটা সেটা হচ্ছে দ্বিমাত্রিক গতি। কিন্তু যখন উপরে উঠবে তখন কিন্তু গতি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ ড্রিবলিং করার সময় যে গতিটা হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় পাস দেওয়া হচ্ছে ফুটবলে, তাহলে কি হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় পাস দিলে মাটির সাথে গড়িয়ে যে গতিটা হচ্ছে তার, সেই গতিটাকে আমরা বলবো দ্বিমাত্রিক গতি, ঠিক আছে? আর কি উদাহরণ হতে পারে? উদাহরণ হতে পারে পাতলা কাগজ। কি উদাহরণ হতে পারে? পাতলা কাগজ। কারণ কি, পাতলা কাগজের নিজস্ব একটা কি থাকে, দৈর্ঘ্য থাকবে, যেমন অল্প কিছু হলেও তার একটা কি আছে, প্রস্থ আছে। প্রস্থ আছে, অবশ্যই প্রস্থ আছে। তাহলে এটা যদি একটা পাতলা কাগজ হয়, তাহলে দেখেন এই বরাবর সেটা আমরা দৈর্ঘ্য বলছি, আর এই বরাবর এটাকে আমরা বলছি প্রস্থ, তাই না? তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ আছে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার তাহলে একটা পাতাতে তো সামান্য কিছু পুরুত্ব থাকে, মোটাও থাকে, তাই না? কিন্তু এই মোটার পুরুত্বের পরিমাণটা খুবই নগণ্য, জন্য এটাকে ওই উঁচু বা পুরুত্বটা ধরা হয় না, ঠিক আছে? আমরা প্রথমে একটা কথা কিন্তু বলে নিছি যে একমাত্রিক দ্বিমাত্রিক কোনো কিছুরই বাস্তব উদাহরণ নাই, এটা আমরা জাস্ট আপেক্ষিক হিসেবে ধরে নিয়েছি। কারণ কি, এই নগণ্যটা হলেও এটার তো একটা পুরুত্ব আছে, আর যখনই পুরুত্ব থাকবে তখনই তিন মাত্রিক, তার মানে তার তিনটা ডাইমেনশন তৈরি হয়ে যাবে। আর যেটা তিনটা ডাইমেনশন তৈরি হয় সেটাকে আমরা বলি আয়তন, তাই না? যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। আচ্ছা, এখন আমরা দেখবো ত্রিমাত্রিক স্থানাঙ্ক বস্তু বা স্থানাঙ্ক ব্যবস্থার উদাহরণ। এটার উদাহরণ তাহলে কি হতে পারে দেখেন তো? এটার উদাহরণ যে কোনো কিছুই হতে পারে, তাই না? এই যে এখানে মোবাইল ফোনটা এখানে আছে, তার মানে এটা কি, আমরা যদি এই স্থানাঙ্ক ব্যবস্থা দেখি তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার একটা নির্দিষ্ট পয়েন্ট আছে, তাহলে এটা একটা উদাহরণ। উদাহরণ কেমন হতে পারে? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা যদি আরো ভালো মতো বুঝতে চান, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে কোনো বিল্ডিং এর একটা কোণা, এই যে কোণা, দেখেন এই কোণা, এদিকে একটা লম্বা বরাবর গেছে, একটা এই সাইডে একটা আসছে, এই পাশে একটা গেছে, দেখছেন? তিনটা সাইড, তাহলে তিনটা সাইড অনুসারে এইটা হচ্ছে তার, এই যে যখন আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যাব, এটা দেওয়ালের একটা কর্নার ধরেন, তিনটা কিন্তু একটা মেইন পয়েন্ট থেকে গেছে, তাই না? এই যে মেইন পয়েন্ট থেকে গেছে, এই মেইন পয়েন্টের একটা নাম আছে, এটা কি বলা হয়? এটাকে বলা হয় মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দু, বা এটাকে বলা হয় অরিজিন, ঠিক আছে? তিনটা নামে ডাকা যায়। এই বিন্দুর সাপেক্ষে তখন, অর্থাৎ বিন্দু তাহলে কোথায় হবে? একদম গ্রাউন্ডের নিচে। ওই বিন্দুর সাপেক্ষে এটার একটা অবস্থান বের করতে হবে, তখন তিনটা অক্ষ থেকে একটা অবস্থান যাবে। সেরকম উদাহরণ কি, চেয়ার, টেবিল, মোবাইল ফোন, আমরা নিজেরাও, সবকিছুই ত্রিমাত্রিকের মধ্যে যাবে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই ছিল আমাদের ত্রিমাত্রিক। এখন ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার পরে আমাদেরকে নিউটন বাবাজি কিছু কথা বললেন। সেটা কি বললেন? যে আমি কিছু সূত্র আবিষ্কার করব, কিন্তু সেই সূত্রগুলো তাহলে কোথায় খাটবে? হ্যাঁ, সূত্রগুলো তাহলে আমি কোথায় খাটাবো? নিউটনের সূত্র তো আমরা জানি, তিনটা সূত্র তারা দিয়েছেন। দেখুন, উনি যে সূত্রগুলো দিয়েছেন সেই সূত্রগুলো সবকিছু দিয়েছেন তিনি জড় প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে। কিসের সাপেক্ষে? জড় প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, ঠিক আছে? এখন উনি যখন জড় প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে দিলেন, তারপরে বিভিন্ন বিজ্ঞানীরা বলল যে ঠিক আছে, আপনি তো জড় দিলেন, তাহলে
অজড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে তাহলে কি কি কথা থাকবে? তাহলে সেই ক্ষেত্রে সেটার পাশাপাশি যেরকম আমরা গতদিন পড়ছি পার্টিকেল এবং এন্টি পার্টিকেল, একইভাবে জড়র পাশাপাশি অজড় প্রসঙ্গ কাঠামো তৈরি হয়ে গেল। অজড় প্রসঙ্গ কাঠামো। তাহলে এখন জড় প্রসঙ্গ কাঠামো বলতে তাহলে কি বোঝায়, কি বোঝাবে জড় প্রসঙ্গ কাঠামোর ক্রাইটেরিয়া? তাহলে কি হবে? জড় প্রসঙ্গ কাঠামোর ক্রাইটেরিয়া হবে হচ্ছে স্থির অবস্থা। কেমন থাকবে? জড় প্রসঙ্গ কাঠামো স্থির অবস্থাকে নির্দেশ করবে এবং এইটার সাথে সাথে আর একটা জিনিসকেও সে নির্দেশ করে। সে জিনিসটা কি? সে জিনিসটা হচ্ছে সমবেগ। সে জিনিসটা কি? সমবেগ। বুঝা গেছে? তাহলে জড় প্রসঙ্গ কাঠামোতে কোন কোন দুইটা কন্ডিশনের আলোচনা হয়? স্থির অবস্থা এবং সমবেগের আলোচনা হয়। ঠিক আছে, এখন এই যে সমবেগ, সমবেগ বলতে আসলে কি বোঝায়? বেগের কি পরিবর্তন হবে? হবে না। অর্থাৎ যেই জায়গাতে বেগ কি থাকবে? সবসময় সমান থাকবে। তে আমরা কি জানি ত্বরণের যে সংজ্ঞা, সেটা আমরা কি জানি? সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। সমবেগ যখন হবে তখন কি বেগের কোনো পরিবর্তন হবে? পরিবর্তন হবে না। তার মানে সমবেগের ক্ষেত্রে ত্বরণের মান কত থাকে? ত্বরণের মান থাকে তখন 0, তাই না? তার মানে এখান থেকে একটা এমসিকিউ আছে যে সমবেগের ক্ষেত্রে ত্বরণ কত? সমবেগের ক্ষেত্রে ত্বরণ কত থাকে? 0। আচ্ছা, এখন এই যে জড় প্রসঙ্গ কাঠামো বললাম, তাহলে এই প্রসঙ্গ কাঠামোটা কে আবিষ্কার করছেন? আইজ্যাক নিউটন। তাহলে জড় প্রসঙ্গ কাঠামোর আবিষ্কারক কে? নিউটন। ঠিক আছে, আচ্ছা, এখন যেহেতু নিউটন আবিষ্কার করছেন, তাহলে নিউটন কি চাইবে? যে আমি যা আবিষ্কার করছি আমার সূত্রগুলো সেখানে আমি খাটাবো, তাই না? তার মানে এই জড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্রগুলো প্রযোজ্য। লিখে নেন, নিউটনের গতিসূত্র জড় প্রসঙ্গ কাঠামোতে প্রযোজ্য। আচ্ছা, তাহলে এই তো গেল জড় প্রসঙ্গ কাঠামো। তাহলে এখন অজড় প্রসঙ্গ কাঠামোটা তাহলে কেমন হবে? অজড় প্রসঙ্গ কাঠামোটা কেমন হবে? এই ক্ষেত্রে তার স্থির অবস্থা আছে এবং সমবেগ আছে, তার মানে চেঞ্জ হচ্ছে না, একরকম আনচেঞ্জড থাকছে। কিন্তু যখন অজড় প্রসঙ্গ কাঠামো হবে তখন তাহলে কি অবস্থাটা দাঁড়াবে? অজড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে তার কি থাকবে? গতিশীল থাকবে। তাহলে গতি ছিল সমবেগ, তাহলে এখানে কি থাকবে? কেমন বেগ থাকবে? অসম বেগ থাকবে। ঠিক আছে, অসম বেগ থাকবে। আর কি থাকবে? অসম বেগ যদি থাকে তাহলে সেখানে কি ত্বরণ থাকে? অবশ্যই ত্বরণ থাকে। কারণ কি? বেগের পরিবর্তন হয়। বেগের পরিবর্তনকে আমরা কি বলি? ত্বরণ বলি। আর যেহেতু অসম বেগ, তার মানে বেগের পরিবর্তনটা ঋণাত্মক হতে পারে, আর ঋণাত্মক ত্বরণকে আমরা কি বলি? মন্দন বলি। তার মানে অজড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে বৈশিষ্ট্যটা কেমন হবে? অসম বেগ থাকবে, ত্বরণ থাকবে এবং মন্দন থাকতে পারে। ঠিক আছে, হ্যাঁ, এটা এক কথায় কি বোঝাবে? চলমান যে কোনো কিছু বোঝাচ্ছে। ঠিক আছে, এবং এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে নিউটনের সূত্রগুলো এই অজড় প্রসঙ্গ কাঠামোতে প্রযোজ্য নয়, বা অজড় প্রসঙ্গ কাঠামোতে এটা ব্যবহার করা সম্ভব নয়। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এই যে অজড় প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ কাঠামোর যে বিষয়টা, সেটা আসলে কিভাবে বুঝাইতে পারি আমরা? আরো একটু সহজ করে যদি আমরা বলি, যে সাপোজ ধরেন আপনি রাস্তার পাশে দাঁড়ায় আছেন, আপনি রাস্তার পাশে দাঁড়ায় আছেন, এটা রাস্তা, রাস্তার পাশে আপনি এখানে দাঁড়ানো, হ্যাঁ, তো কি হলো? আপনি এখানে দাঁড়াইয়া বা বসে বসে চা খাচ্ছেন দোকানে। এখন দেখলেন কি যে এই পাশ থেকে একটা গাড়ি যাচ্ছে, ঠিক আছে, এই পাশ থেকে একটা গাড়ি যাচ্ছে এবং তার পাশ দিয়েই আর একটা বাস চলে গেল। কি বাস? সাপোজ ধরেন হানিফ ট্রাভেলস, পাগলার মতো যে দৌড়ায়, হ্যাঁ, এর সাপেক্ষে দেখা যাচ্ছে যে এর বেগটা 20 মিটার পার সেকেন্ড, কিন্তু এই বাসটা চলে গেল, এর বেগ ছিল 40 মিটার পার সেকেন্ড সাপোজ ধরেন। তাহলে আপনি কি দেখতে পাচ্ছেন? আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সাপেক্ষে দুইটা বস্তুই কি? গতিশীল। কিন্তু যখন এই এখানে মনে করেন সকিনা বসে আছে আর এখানে করিম, হ্যাঁ, এখন দুইজন দুজনকে ধরার জন্য দুইজন আলাদা আলাদা বাসে উঠছে।
তাহলে কি হচ্ছে, দেখা যাচ্ছে এ দেখতে পাচ্ছে যে করিম আমার চেয়ে আগায় চলে যাচ্ছে, তার মানে কি এই সকিনার সাপেক্ষে করিম আবার বেশি গতিশীল, কারণ কি তার বেগটা বেশি। কিন্তু করিম আবার দেখছে যে এ কি ব্যাপার, ও এত স্লো যাচ্ছে কেন, তার মানে কই স্থির, ও কেন বসে আছে, আমি তো পার হয়ে চলে যাচ্ছি, কেন ও বসে থাকবে, তার মানে বোঝা যাচ্ছে যে করিমের সাপেক্ষে আবার কি স্থির। তাহলে দেখেন আমি যখন দেখতে পাচ্ছি তখন দুইটা বস্তুই কি গতিশীল, কিন্তু যখন এই সকিনা দেখছে করিমকে, করিম গতিশীল কিন্তু সে কিন্তু নিজেও গতিশীল, কিন্তু তার সাপেক্ষে আবার কি করিম গতিশীল। আবার যখন করিম সকিনাকে দেখছে তখন সে কি দেখছে যে এ তো আবার স্থির, আবার বসে আছে কেন, হ্যাঁ আমি তো চলে যাচ্ছি, এ তো নিজে বসে আছে, তার মানে করিমের সাপেক্ষে তখন আবার সকিনা কি হয়ে গেছে স্থির। কিন্তু দুইজনই যদি আবার আমাকে দেখে, আমি যেহেতু বসে আছি, তাহলে কি তারা ভাববে যে কি ব্যাপার, ও আবার এত জোরে দৌড়ায় কেন, তার মানে তাদের সাপেক্ষে আমি আবার গতিশীল। কারণ কি আমরা দেখি না যে ট্রেনে বা বাসে বসে থাকলে কি হয়, আমরা বসে আছি, আমরা কিন্তু স্থির বাসে, তাই না, কিন্তু চারপাশে যা আছে সব দৌড়াচ্ছে পেছনের দিকে, তার মানে কি আমার সাপেক্ষে তখন সেই জিনিসগুলো গতিশীল থাকে। তার মানে এখানে সকিনা বা করিম যেই থাকুক, দুইজনের সাপেক্ষে আমি নিজেই আবার কি থাকবো, তখন গতিশীল থাকবো। তার মানে প্রসঙ্গ কাঠামো বিষয়টা কেমন, ব্যক্তি ভেদে জায়গা ভেদে চেঞ্জ হয়, বোঝা গেছে, ব্যক্তি ভেদে জায়গা ভেদে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে বিভিন্ন গতি, হ্যাঁ বিভিন্ন গতি, অর্থাৎ আমাদের যে প্রসঙ্গ কাঠামো আছে, এই প্রসঙ্গ কাঠামোর গতির উপর ভিত্তি করে কয়েকটা ভাগে ভাগ করা হচ্ছে, ঠিক আছে। প্রথম যেটা, সেটাকে বলা হচ্ছে রৈখিক গতি, রৈখিক গতি, হ্যাঁ কি বলা হচ্ছে, রৈখিক গতি। রৈখিক কথাটার মানে কি বোঝায় বলেন তো, একটা নির্দিষ্ট রেখা বরাবর যাবে, তাই না, এর গতিটাকে রৈখিক, যেহেতু একটা নির্দিষ্ট মাধ্যম বা নির্দিষ্ট জায়গা বরাবর যাবে, তো সেজন্য এটাকে আবার একমাত্রিক গতিও বলা হয়। কি বলা হয়, একমাত্রিক গতিও বলা হয়, ঠিক আছে। এখন এটার উদাহরণ কি, এই যে আমরা মাত্র যে ছবিটা আঁকাইছিলাম বাসের গতি, একটা নির্দিষ্ট রাস্তা বরাবর, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি রৈখিক গতি বা একমাত্রিক গতির উদাহরণ। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে সমতলীয়, সমতলীয় বা দ্বিমাত্রিক গতি, সমতলীয় বা দ্বিমাত্রিক গতি, সমতলীয় বা দ্বিমাত্রিক গতি। এটা আবার কেমন, ওই যে আমরা বললাম দ্বিমাত্রিক গতির কথা, বা দ্বিমাত্রিক যখন বললাম তখন আমরা কি বললাম, যে একটা নির্দিষ্ট সীমাবদ্ধ কিসে থাকবে, সমতল বা তলের মধ্যে সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ এটার ক্ষেত্রে একটা নির্দিষ্ট তলের মধ্যে সে সীমাবদ্ধ থাকে, ঠিক আছে। তাহলে এটার উদাহরণ কি হতে পারে, এই টেবিলের উপর বা এই বোর্ডের উপর একটা বিন্দু, এক টেবিলের উপর একটা বই, ঠিক আছে, এগুলো সবকিছু কিসের গতির উদাহরণ হবে, সমতলীয় বা দ্বিমাত্রিক গতির উদাহরণ। আচ্ছা, এরপরে আছে হচ্ছে স্থানিক গতি বা ত্রিমাত্রিক গতি, স্থানিক গতি বা ত্রিমাত্রিক গতি, যেটা আমরা অলরেডি একবার পড়ে ফেলছি, হ্যাঁ। তাহলে এটার উদাহরণ হিসেবে আমরা একটা বলতে পারি, সেটা হচ্ছে যে পাখির উড্ডয়ন, পাখি যে উড়ে যায় না আকাশে, এই উড্ডয়নটাকে আমরা বলতে পারি ত্রিমাত্রিক গতির উদাহরণ। এছাড়াও এটার পাশাপাশি আরো কিছু গতি আছে, হচ্ছে চলন গতি। কি আছে, চলন গতি। চলন গতিটা তাহলে কি বলতেছে, কাকে বলতেছে, নির্দিষ্ট দিকে যাত্রা, এটা আসলে দিক বলা যাবে না কোন স্পেসিফিক, এটা একটা দিকে বা যে কোনো জায়গায় যদি তার চলন থাকে, ঠিক আছে, সেই গতিটাকে আমরা কি বলবো, চলন গতি বলবো। এখন চলন গতির আবার কি আছে, চলন গতিটা মেইনলি হয় কখন, যখন পড়ন্ত বস্তুর ক্ষেত্রে হয়, সাধারণত পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, অর্থাৎ উপর থেকে নিচে পড়তেছে। আবার কখন হয়, দেখা যাচ্ছে যে আমি একটা রাস্তায় হাঁটছি বা আমি হুন্ডা চালাচ্ছি, তাহলে এই যে গতি, একটা সরল রেখা পথে, সরল রেখা পথে যে গতিটা, সেটাকে আমরা বলবো এক কথায় চলন গতি। আবার এই গতিটা কেমন হতে পারে, চলন গতিকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যেমন একটা সরল রৈখিক আর একটা আঁকা বাঁকা। সরল রৈখিক আঁকা বাঁকা কি বলবো, বক্র, ঠিক আছে। যেমন ট্রেনের গতি, এই যে ট্রেন, ট্রেনের গতি, হ্যাঁ এই যে ট্রেনের গতি, এই ট্রেন যাচ্ছে সাপোজ ধরেন, এইটা হচ্ছে আমাদের ট্রেনের গতি। তাহলে ট্রেনের গতি কেমন, সাপের মতো আঁকা বাঁকা হয়ে যাচ্ছে সে, তাহলে এই গতিটাকে আমরা বলতে পারি তখন আঁকা বাঁকা হলেও কি বক্র চলন গতি, বক্র চলন গতি, বোঝা গেছে। আচ্ছা, এরপরে
আরো একটা গতি আছে, সেটা হচ্ছে যে ঘূর্ণন গতি। কি গতি? ঘূর্ণন গতি। ঘূর্ণন কথাটা দ্বারা কি বোঝাচ্ছে? ঘুরবে। এখন এই ঘোরাটা কেমন হবে? তার নির্দিষ্ট একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরবে। কাকে কেন্দ্র করে? নির্দিষ্ট একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরবে। সাপোজ ধরেন এই যে ফ্যান, এখন তো ঘুরছে না, নাহলে আরো বোঝা যেত ভালো করে, তাই না? ফ্যানের যে গতিটা, এটা কি একটা নির্দিষ্ট অক্ষ, অর্থাৎ এই যে মাঝখানে দেখেন একটা কি আছে, অক্ষ বরাবর একটা রড দেওয়া আছে না, এটা তার অক্ষ। তার মানে একে কেন্দ্র করে যখন সে ঘুরবে, তখন সেই গতিটাকে আমরা কি বলবো? ঘূর্ণন গতি। আরো উদাহরণ কি হতে পারে? লাটিমের গতি। গুড, লিখে ফেলেন এগুলো। হ্যাঁ, তাহলে এগুলো সবই হচ্ছে কি আমাদের ঘূর্ণন গতির উদাহরণ। গরম লাগছে খুব, তাই না? আচ্ছা, যাই হোক, এরপরে আমরা দেখব হচ্ছে পর্যাবৃত্ত গতি। কি? পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতিটা কি? পর্যাবৃত্ত গতিটা কারো জানা আছে? একটি বস্তু কি করে, যদি একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরবে এবং একটি নির্দিষ্ট সময় পর পর সেই বিন্দু দিয়েই যাবে, সেই যে গতিটা, সেটাকে আমরা কি বলবো? পর্যাবৃত্ত গতি। উদাহরণ কি? ঘড়ির কাঁটার গতি। উদাহরণ কি? ঘড়ির কাঁটার গতি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পর্যাবৃত্ত গতির উদাহরণ। আচ্ছা, এছাড়াও আরো কিছু আছে, কেমন যে বাষ্প বা পেট্রোল ইঞ্জিনের যে ইঞ্জিনটা থাকে, পিস্টন বলে ওটাকে, হ্যাঁ পিস্টন, ওই পিস্টনের যে গতিটা, সেটা হচ্ছে আমাদের কিসের গতি? পর্যাবৃত্ত গতি। অর্থাৎ বারবার নির্দিষ্ট জায়গায় ওই আপ ডাউন করে একটা জায়গায়। ঠিক আছে, তারপরে কি আছে? দোলনার গতি। আর বৈদ্যুতিক পাখার গতিও এক ধরনের কি গতি? পর্যাবৃত্ত গতি। তাহলে এই যে বৈদ্যুতিক পাখার যে গতিটা, বৈদ্যুতিক পাখার যে গতিটার কথা বললাম, একদিকে এটা কেমন গতি? ঘূর্ণন গতি। আবার অন্যদিকে এটা আবার কি? পর্যাবৃত্ত গতি। তাহলে একত্রিত ভাবে আমরা তাহলে এটাকে কি বলতে পারি? ঘূর্ণন পর্যাবৃত্ত বা পর্যাবৃত্ত ঘূর্ণন। ঠিক আছে, প্রশ্ন আসতে পারে এরকম যে বৈদ্যুতিক পাখা কিসের উদাহরণ, কোন গতির উদাহরণ? তখন আমরা অ্যান্সার দিব যে ঘূর্ণন পর্যাবৃত্ত, অ্যাবসুলেট অ্যান্সার। কিন্তু যদি কোনো জায়গায় পর্যাবৃত্ত, ঘূর্ণন পর্যাবৃত্ত না থাকে, তখন তাহলে কি লিখবো? যেটা এই দুইটার মধ্যে যেটা থাকবে সেটা দিব। বোঝা গেছে? কারণ কি, দুইটা গতির ক্ষেত্রে এটা সঠিক। আচ্ছা, এরপরে দেখেন আছে দোলন গতি। এরপরে কি আছে? দোলন গতি। দোলন গতি বলতে আসলে কোনটাকে বোঝায়? একটা নির্দিষ্ট বিন্দু থেকে সেই গতিটা উৎপন্ন হবে এবং কিছু সময় পর পর সেই জায়গায় আবার চলে আসবে, কিন্তু পরিপূর্ণভাবে তাকে বা কেন্দ্রকে অক্ষ করে ঘুরবে না। সেই ধরনের গতিকে আমরা কি বলি? দোলন গতি। দোলন গতির উদাহরণ কি? পেন্ডুলামের গতি। পেন্ডুলাম দেখছেন কোথায় থাকে? দেওয়াল ঘড়িতে দেখেন না যে এরকম করে ঘুরে ঘুরে? টম এন্ড জেরিতে অনেক আছে এরকম। হ্যাঁ, এটা হচ্ছে পেন্ডুলামের গতি। এই গতিটা কি কিসের গতি হবে? এই গতিটা কিসের গতি? দোলন গতি। ঠিক আছে, পেন্ডুলামের গতিটা কিসের গতি? দোলন গতি। আবার আপনারা প্র্যাকটিক্যাল করছেন, তাই কি হয়েছে? আবার আরেকটা গতিকে বলা হচ্ছে কি? বব। বব দেখছেন আপনারা প্র্যাকটিক্যাল করার সময়? হ্যাঁ, এই যে বব, দেখেন যে ববকে যখন একটা জায়গা থেকে নিয়ে ছাড়া হয়, সে বারবার নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট জায়গায় দূরত্ব অতিক্রম করে এবং মিডল পয়েন্টটা তার সেম থাকে। এই গতিটাকে বলা হয় দোলন গতি। বোঝা গেছে? আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে কিছু ট্রাম, যেমন সরণ, তারপরে আছে হচ্ছে আমাদের ত্বরণ, বেগ, দ্রুতি, এগুলো। এখন আপনারা কিন্তু এগুলো সবই জানেন, অবগত আছেন, তাই না? তারপরেও জাস্ট আমরা রিমাইন্ড করার জন্য এই পয়েন্টগুলো আরেকবার দেখবো। হ্যাঁ, প্রচুর গরম লাগছে না? আচ্ছা আচ্ছা, কথা না। আচ্ছা, আমরা একটু দেখি। প্রথমে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে দূরত্ব। কি দেখবো? দূরত্ব। দূরত্বকে কি বলা হয়? ডিস্টেন্স, তাই না? অর্থাৎ কতটুকু দূরত্ব যাওয়া হলে। এখন দূরত্ব যাওয়ার আগে একটা গল্প শুনি আমরা। হ্যাঁ, একটা গল্প শুনি। এই গল্পটা কি? গল্পটা হচ্ছে আমাদের প্রিভিয়াস, অর্থাৎ এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তাই না? ওনাকে কি করলাম, 5 তারিখে আমরা দিলাম ঝাঁটা বাড়ি। ঠিক আছে, এই ছিল ঢাকায়, চলে গেল পশ্চিমবঙ্গে।
পশ্চিমবঙ্গে চলে গেল। এখানে যাওয়ার পর সে বললো যে না, আমি তো এখানে থাকার জন্য আসি নাই, আমি যাব কি মিডল ইস্টে। চলে গেল লন্ডন। লন্ডন বললো যে বাবা আপনাকে আমরা নিতে পারবো না, আপনি চলে যান। কোথায় যাবেন আমরা জানি না। সে কি করলো, ওখান থেকে চলে আসলো দিল্লিতে। দিল্লিতে এসে বসে আছে। হ্যাঁ, তাহলে দেখেন তো, এই যে শেখ হাসিনার যে মুভমেন্টটা ক্ষণে ক্ষণে চেঞ্জ হচ্ছে, তাই না? সে প্রথমে দেখা যাচ্ছে একদিনে গেল সে পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গ থেকে আবার 2 দিন পরে গেল সে হচ্ছে লন্ডনে, লন্ডন থেকে সাথে সাথে আবার সেই দিনই চলে আসলো, অর্থাৎ একদিনের মধ্যেই চলে আসলো দিল্লিতে। তার মানে তার জায়গার কি হচ্ছে, বারবার চেঞ্জ হচ্ছে, তাই না? তো এই যে জায়গার চেঞ্জ, তাহলে এখন যদি আমরা প্রশ্ন করি যে হচ্ছে শেখ হাসিনা কতটুকু দূরত্ব অতিক্রম করছে, তাহলে আমরা কিভাবে সেটা পরিমাপ করব? যে প্রথম দিনে সে কতটুকু গেছে, তারপর দ্বিতীয় দিনে কতটুকু গেছে, তারপর আবার তৃতীয় দিনে কতটুকু আসছে, তাই না? তার মানে তার যে ডিস্টেন্স গুলো, সেই ডিস্টেন্স গুলো যোগ করলে আমরা কি পেয়ে যাব, তার দূরত্বটা পেয়ে যাব। কিন্তু যদি আমরা প্রশ্ন করি যে তার স্মরণ কতটুকু, সেই ক্ষেত্রে কি আমরা এই ডিস্টেন্স গুলো যোগ করে পাবো? পাবো না। কারণ কি, স্মরণের সাথে যে জিনিসটা রিলেটেড সেটা হচ্ছে কি, দিক। কি রিলেটেড? দিক। কিন্তু দূরত্বের সাথে আমাদের দিকের কোনো সম্পর্ক নাই। কারণ কি, দূরত্বটা হচ্ছে আমাদের একটি স্কেলার রাশি, যার শুধু মানটা জানলেই আমাদের কাজ হয়ে যায়। আর স্মরণের ক্ষেত্রে আমাদের কি লাগে, মানের সাথে সাথে একটা নির্দিষ্ট দিক লাগে। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা এটা বের করতে চাই, তখন আমরা কি করব? আমরা জানি স্মরণের ক্ষেত্রে তার আদি বিন্দু এবং শেষ বিন্দু যোগ করে যে ডিস্টেন্সটা পাবো, সেটাই হচ্ছে আমাদের স্মরণ, এবং সেই যে দিকটা, সেই দিকটাই হবে আমাদের স্মরণের দিক। বোঝা গেছে কি? তাহলে দূরত্বের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, তার সবগুলো দূরত্ব যোগ করার ফলে পাচ্ছি। আর স্মরণের ক্ষেত্রে কি পাচ্ছি, তার আদি বিন্দু এবং শেষ বিন্দু যোগ করার মাধ্যমে। বোঝা গেছে? তো এই জন্য দূরত্ব একটি কি, স্কেলার রাশি, স্মরণ একটি কি, ভেক্টর রাশি। আচ্ছা, এখন এই জিনিসটা যদি আমরা বলি যে সময়ের সাথে তাহলে তার পরিবর্তনটা কেমন হচ্ছে, তাহলে দূরত্বের ক্ষেত্রে দেখেন, যখন দূরত্বের ক্ষেত্রে সময়ের সাথে পরিবর্তন হবে, দূরত্বকে যখন সময় দিয়ে ভাগ করব, তখন যে অবস্থাটা পাবো বা যে কন্ডিশনটা পাবো, সেটার নাম হচ্ছে দ্রুতি। কিন্তু যখন স্মরণকে সময় দ্বারা ভাগ করব, তখন যে নতুন টার্মটা পাবো, সেইটাকে আমরা বলবো বেগ। বুঝা গেছে? তাহলে পার্থক্য কোথায় দেখেন, দুইটা কিন্তু একই ফাংশন করতেছে, দুইটার কাজও একই, দুইটার এককও সেম, কিন্তু পার্থক্য কোথায়, শুধু দিকে পার্থক্য। দিক বলতে ভেক্টর, স্কেলার। তার দূরত্বের ক্ষেত্রে আমার দিক প্রয়োজন হচ্ছে না, তার মানে স্কেলার। আর স্মরণের ক্ষেত্রে আমার দিকের প্রয়োজন হচ্ছে, তার মানে এটা কি, ভেক্টর। তাহলে এই স্মরণের ফলে যে রাশিটা পাচ্ছি, সেটা একটা কি হবে, ভেক্টর রাশি। আবার দূরত্বের ফলে, স্কেলারের ফলে একটা রাশি পাচ্ছি, সেটা কি হবে, তাহলে স্কেলার রাশি। তাহলে দ্রুতি এবং বেগ দুইটা কি, একই জাতীয় জিনিস। তাহলে দ্রুতি দ্বারা কি বোঝাচ্ছে, দ্রুতি দ্বারা দূরত্ব কতটুকু সময় অতিক্রম করছে সেটা বোঝাচ্ছে, কিন্তু স্মরণের ক্ষেত্রে বেগ কতটুকু দূরত্ব অতিক্রম করছি সেটার সাথে সাথে, ফ্যান দেন সেটার সাথে এটাও এসি কি দেওয়া আছে, এসি দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, লক্ষ্য করেন, তাহলে আমরা কি বলছিলাম, যে দ্রুতির ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, দ্রুতির ক্ষেত্রে আমাদের কোনো দিকের প্রয়োজন হচ্ছে না, কিন্তু যখন আমরা বেগ বের করছি, তখন আমাদের কি দরকার হচ্ছে, একটা দিকের প্রয়োজন হচ্ছে। এই জন্য বেগ হচ্ছে আমাদের কি, একটা ভেক্টর রাশি। আচ্ছা, দেখুন, আমরা বেগের সাথে সাথে এখানে আর একটা সুন্দর জিনিস জানবো, সেটা হচ্ছে যে বেগ, দ্রুতি এগুলো তো আমরা সবাই জানি, তাই না? এগুলো তো আমরা সবাই আগে পরে থেকে জানি, কিন্তু যে জিনিসটা জানি না সেটা হচ্ছে তাৎক্ষণিক বিষয়টা। কি তাৎক্ষণিক? এখন এই যে দ্রুতি, দ্রুতির একটা ইংলিশ শব্দ আছে, সেটা হচ্ছে, নাম হচ্ছে স্পিড। ঠিক আছে? দ্রুতির ইংরেজিটা কি, স্পিড। আর বেগের ইংরেজি হচ্ছে ভেলোসিটি। বেগের ইংরেজিটা কি, ভেলোসিটি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি করি, ক্রিকেট খেলা দেখি না? ক্রিকেট খেলায় বুমরা সাপোজ ধরেন 150 কিলোমিটার পার আওয়ার বেগে একটা বল করলো, আর ওই সাইডে দাঁড়ায় আছে ম্যাক্সওয়েল, মারলো, মারার পরে 106 মিটার 6। ঠিক আছে? তাহলে এই যে 6 এর লেন্থটা হলো, তার মানে কি, বল সে একটা নির্দিষ্ট
দূরত্বে করলো বা একটা নির্দিষ্ট গতিতে করলো, এখন ওটাকে আমরা গতি না বলে ওটাকে আমরা বলি হচ্ছে দ্রুতি। কি বলি? দ্রুতি। কি বলি? দ্রুতি। ঠিক আছে, এই যে দ্রুতিটা, এই দ্রুতিটা হচ্ছে তখন যেহেতু ইমিডিয়েট মুহূর্তে বা খুব অল্প সময়ের জন্য কি থাকে, মুভমেন্ট থাকে বা অল্প সময়ের জন্য হয়, সেই জন্য এটাকে বলা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। কি বলা হয়? তাৎক্ষণিক দ্রুতি। এখন তাৎক্ষণিক দ্রুতি বোঝাচ্ছে কি, যে সময়ের ব্যবধান কি হয়, সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয়, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে শূন্যের কাছাকাছি হলে দূরত্ব পরিবর্তনের হারকে আমরা বলছি সেটা তাৎক্ষণিক দ্রুতি। ঠিক আছে, দূরত্ব পরিবর্তনের হারকে তখন আমরা কি বলছি? তাৎক্ষণিক দ্রুতি। তাহলে সময়ের ব্যবধান যখন শূন্যের কাছাকাছি হয়, আমরা ম্যাথ যদি করে আসি, তাহলে ম্যাথের মধ্যে আমরা ডিফারেন্সিয়েশন নামে একটা জিনিস করে আসছি না? তার মানে কি, বাংলাটাকে আবার কি বলছি? ব্যবকলন, তাই না? নাকি অন্তরীকরণ? ব্যবকলন। আচ্ছা, এই ব্যবকলনের ক্ষেত্রে আমরা একটা ডিফারেন্সিয়াল কি পাই, অপারেটর পাই, ডি বাই ডিএক্স, তাই না? যেহেতু এটা আমরা এখন কি করছি, সময়ের সাপেক্ষে নির্ণয় করতেছি, সেজন্য এখানে থাকবে ডি বাই ডিটি। আর এক্স বলতে কি বোঝাবে? সরণ। তার মানে এই যে যদি কোনো জায়গায় আমাদের এমসিকিউতে দেওয়া থাকে যে এইটি দ্বারা কি বোঝায়, তখন আমরা কি বলবো? এই যে উপরে হচ্ছে আমাদের কি, উপরে এক্সটা দ্বারা বোঝাচ্ছে সরণ বা দূরত্ব, আর টি দ্বারা বোঝাচ্ছে সময়। তার মানে সময়ের সাপেক্ষে কিসের পরিবর্তন? সরণ বা দূরত্বের পরিবর্তন। কিন্তু বিষয়টা কি, ডি বাই ডিএক্স মানে কি, অতি ক্ষুদ্র। সময়ের ব্যবধানটা কতটুকু হবে? অতি ক্ষুদ্র। সেই জন্য এটাকে আমরা বলবো তখন তাৎক্ষণিক দ্রুতি। বুঝে গেছে? কিন্তু যখন এই এক্স এর উপর আবার তীর চিহ্ন দেওয়া থাকবে, তখন কিন্তু আমাদেরকে ধরেই নিতে হবে যে এটা কি, সরণ। আর যদি তীর চিহ্ন না দেওয়া থাকে, ধরে নিব দূরত্ব। কি বোঝা গেছে কি? তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন থাকবে। হ্যাঁ, কেমন প্রশ্ন থাকবে? যে এইটা দ্বারা কি বোঝাচ্ছে, বা প্রশ্ন এরকম থাকতে পারে উল্টা ভাবে, যে তাৎক্ষণিক দ্রুতি নিচের কোন সমীকরণ দ্বারা বোঝায়, বা তাৎক্ষণিক বেগ নিচের কোন সমীকরণ দ্বারা বোঝায়। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা দেখেন, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে সমবেগের ক্ষেত্রে কি কি কন্ডিশন হয়। সমবেগ, তাহলে সমবেগ কাকে বলে আগে আমরা একটু বুঝি। সমবেগ বিষয়টা কি? সমবেগ বিষয়টা কি? সমানভাবে বেগ কি হবে, বৃদ্ধি পাবে না, সবসময় বেগটা কি হবে, সমান থাকবে। আমরা অলরেডি একবার দেখলাম না যে সমবেগের ক্ষেত্রে তাহলে কি ত্বরণ কি থাকে? ত্বরণ থাকে না। তাহলে সমবেগের ক্ষেত্রে ত্বরণটা কত হয়? শূন্য হয়। সমবেগের ক্ষেত্রে যখন ত্বরণ শূন্য হয়, তখন আমাদের সমবেগের ক্ষেত্রে একটা কমন একটা আমাদের সমীকরণ আছে, কমন একটা কি আছে, সমীকরণ আছে, সেটা হচ্ছে যে s ইকুয়াল টু ভি টি। মনে আছে? আচ্ছা, এটার পাশাপাশি যদি দূরত্ব নির্দেশ করে এবং এটার সাথে যদি কোনো আদিবেগ এবং সময় যদি যুক্ত থাকে, তাহলে সেই ক্ষেত্রে আবার আরেকটা সমীকরণ আছে। সেই সমীকরণটা কি? s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, তাই না? আচ্ছা, এছাড়াও যদি একটা বস্তুর আদিবেগ এবং শেষ বেগ দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে যদি আমাদেরকে দূরত্ব নির্ণয় করতে বলে, সেই ক্ষেত্রে আবার আরেকটা সূত্র আছে, সেটা কি? ভি স্কয়ার ইকুয়াল টু স্কয়ার প্লাস 2as, তাই না? আচ্ছা, এছাড়াও আরেকটা সূত্র আছে আমাদের, তাই না? আরেকটা সূত্র আছে হচ্ছে v is equal to u plus at, তাই না? আচ্ছা দেখেন, এই সূত্রগুলো লেখার উদ্দেশ্য কি? এই সূত্রগুলো সাধারণত আমরা গতির সূত্র হিসেবে সবাই জানি, তাই না? এই সূত্রগুলো লেখার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে আমাদের পরীক্ষায় কিন্তু কোনো ম্যাথ টাইপের জিনিস খুবই কম থাকে, কিন্তু
সূত্র থাকতে পারে। কিভাবে? যে নিচের কোন সূত্রটি সঠিক। তাহলে যদি আমাদের এগুলো জানা না থাকে তাহলে কিন্তু আমরা পারবো না, এই সহজ জিনিস ভুল হয়ে যাবে। ঠিক আছে, সেজন্য এই সূত্রগুলো আমাদের জানা দরকার আছে। এখন প্রশ্ন হচ্ছে এটার সাথে রিলেটেড করে যদি একটু কঠিন প্রশ্ন করতে চায়, এই সূত্রগুলো রিলেট করে আরেকটু কঠিন প্রশ্ন করতে পারে বা আসতে পারে। সেগুলো কেমন? সেগুলো কিছু কন্ডিশন দিয়ে দিবে আপনাদের। কি দিয়ে দিবে? কন্ডিশনটা একটু আমরা লিখি, খাতায় নোট ডাউন করবো সবাই। হ্যাঁ, স্থির অবস্থান থেকে সমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে, গতিশীল বস্তুর ক্ষেত্রে তাহলে এখন আমাদের শর্তগুলো এখন বের করতে হবে যে কোনটার সমীকরণ অনুসারে কি দাঁড়ায়। তাহলে আমরা একটু লক্ষ্য করি, স্থির অবস্থানে আমরা কি জানি সাধারণত কি হয়? স্থির অবস্থানে আদিবেগ কি থাকে? শূন্য, অর্থাৎ ইউ ইকুয়াল টু 0। আবার যখন বলা হচ্ছে সমত্বরণে, এখন প্রশ্ন হচ্ছে সমবেগ তো জানি, সমবেগের ক্ষেত্রে কি থাকে? ত্বরণ শূন্য থাকে। কিন্তু যখন সমত্বরণ বলবে, ত্বরণের উপর আর কোনো রাশি আছে? নাই। তাহলে সমত্বরণ যখন বলবে তখন আমরা ধরে নিতে পারি যে আমাদের যে ত্বরণটা সেটা হচ্ছে কনস্ট্যান্ট। ধরতে পারি না? কনস্ট্যান্ট বলতে পারি না, অর্থাৎ ধ্রুব, যেহেতু চেঞ্জ হচ্ছে না তার মানে কি এটা ধ্রুব। তাহলে আমাদের দুইটা ক্রাইটেরিয়া আমরা পাইলাম। কি পাইলাম? যে আদি অবস্থান বা আদি বেগটা শূন্য এবং সমত্বরণের ক্ষেত্রে এর মানটা কি হচ্ছে? কনস্ট্যান্ট। এখন আমরা যদি এই সূত্রগুলোতে বসাই তাহলে আমরা কয়েকটা সমীকরণ পাই। দেখেন আপনারা কি সমীকরণ আসে। প্রথম আমরা এটাতে বসাই, ঠিক আছে। তাহলে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে? স্থির অবস্থায় কিউ এর মান কত? 0। তাহলে এই ক্ষেত্রে s ইকুয়াল টু কিউ এর মান 0 হলে এটা পুরোটা 0 হয়ে যাচ্ছে, প্লাস হাফ এ, এবং এর ক্ষেত্রে দেখেন এখানে কি আছে? কনস্ট্যান্ট। তার মানে কনস্ট্যান্টের ক্ষেত্রে আমরা সেটার মান কনস্ট্যান্ট হিসেবেই ধরতে পারি, অর্থাৎ আলফা লিখে দিলাম। সাপোজ ধরেন কনস্ট্যান্ট মানে কি? একটা ধ্রুবক। সাপও যেমন একটা ধ্রুবক, এও এই সমীকরণ একটা ধ্রুবক। তার মানে একটা নির্দিষ্ট মান তার হতে পারে, সেটা 5 হতে পারে, সেটা 10, ঠিক আছে, কিন্তু ধ্রুবক। এবং এটার সাথে কি আছে? টি স্কোয়ার। তাহলে দেখেন এই ক্ষেত্রে পরের লাইনটা কি দাঁড়াচ্ছে? এটুকের মানটা 0, তাহলে কি থাকছে? হাফ এ টি স্কোয়ার। এখন আমরা ছোটবেলা থেকেই করে আসছি যে কোনো কিছুকে যদি আমরা কি প্রপোর্শনাল বা কি সমানুপাতিক বানাইতে চাই তাহলে সমান চিহ্ন লাগে এবং সাথে কি লাগে? সাথে লাগে হচ্ছে ধ্রুবক। সমান চিহ্ন লাগে এবং সাথে কি লাগে? ধ্রুবক। সেই ক্ষেত্রে আমরা কি করব? এস, এই যেহেতু হাফ একটা ধ্রুবক আবার এও একটা ধ্রুবক, তাহলে এইটুকু এবং সাথে আছে কি একটা সমান চিহ্ন, তাহলে এইটুকুর পরিবর্তে আমরা এখানে সমানুপাতিক চিহ্ন দিতে পারি কিনা? পারি। তাহলে সেদিক থেকে এখানে থেকে যায় কি? শুধু টি স্কোয়ার। তাহলে দেখেন যখন এই কন্ডিশনটা দাঁড়াচ্ছে যে স্থির অবস্থান থেকে সমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে সেই যে বস্তুটা যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা তার সময়ের বর্গের সমানুপাতিক, ঠিক আছে। তাহলে কন্ডিশন কিন্তু একটা নতুন কন্ডিশন পাইলাম আমরা, যে যখন একটি বস্তু স্থির থাকবে এবং সমত্বরণে গতিশীল থাকবে তখন সেই বস্তুটা যে দূরত্বটা অতিক্রম করবে তা তার সময়ের বর্গের সমানুপাতিক হবে। তার মানে কি? যে সে যদি 2 সেকেন্ডে যায় তাহলে তার 2 সেকেন্ডকে স্কোয়ার করলে কত হয়? 4, অর্থাৎ সে 4 মিটার দূরত্ব অতিক্রম করবে। এরকম টাইপের কনসেপ্টটা বোঝায়। বোঝা গেছে? আচ্ছা, এখন এই কন্ডিশন তো একটা কন্ডিশন গেল কেবল মাত্র একটা সমীকরণের ক্ষেত্রে। তাহলে এই অবস্থানগুলো বা এই যে শর্তগুলো, এই শর্তগুলো যদি আমরা এখন 2 নম্বর সমীকরণে বসাই তাহলে কি পাই একটু দেখি। হ্যাঁ, এখন 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে যদি বসাই
তাহলে কি আসে, বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে একইভাবে আমাদের স্থির অবস্থা, তাহলে বি স্কয়ার এখানে থেকে গেল, স্থির অবস্থা মানে এটা 0, তারপরে 2 একটা কি ধ্রুবক, এও কি একটা এখানে ধ্রুবক, আর s, তাহলে এখানে কি থাকছে, ভি স্কয়ার সমান সমান 2as। আমরা আবার কি লিখতে পারি, এই দুইটার পরিবর্তে কি লিখতে পারি, সমানুপাতিক s। তার মানে বোঝাচ্ছে যে স্থির অবস্থায় এবং সমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে তার যে শেষ বেগের বর্গটা কার সমানুপাতিক হবে, তার দূরত্বের সমানুপাতিক হবে। বুঝা গেছে? এখন এটাকে আবার উল্টা ভাবে লিখতে পারি, s কে এই পাশে বর্গ করে দিতে পারি, v is proportional to root over s, এইভাবে আমরা প্রকাশ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, আর একটা কন্ডিশন আমরা একটু লক্ষ্য করি লাস্টের যে সূত্রটা আছে এটার ক্ষেত্রে। তাহলে এটার ক্ষেত্রে আপনারা নিজেরাই বের করতে পারবেন। এখন দেখেন যে v is equal to u plus at, আমরা কি জানি, v এর মান তো জানি না, u এর ক্ষেত্রে কি কন্ডিশন দেওয়া আছে, 0, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, এর মান এই থাকতেছে, মানে এটা একটা কনস্ট্যান্ট, আর t, তাহলে এখানে কি থাকে, v is equal to at। আমরা কি বলছি যে এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা যদি কনস্ট্যান্ট হয় আর একটা যদি সমান চিহ্ন থাকে তাহলে তার পরিবর্তে আমরা সমানুপাতিক চিহ্ন ইউজ করতে পারি। তাহলে v is proportional to t, তার মানে স্থির অবস্থা থেকে সমত্বরণে কোনো বস্তু যদি গতিশীল হয় তাহলে সেই ক্ষেত্রে তার বেগটা তার সময়ের সমানুপাতিক হবে। বুঝা গেছে? এখন প্রশ্ন হচ্ছে, স্যার তাহলে প্রশ্ন কিভাবে আসবে একটু দেখাই দেন একটা, নাকি? তাহলে কি, আমরা যদি প্রশ্ন যদি এমন থাকে যে স্থির অবস্থান থেকে সমত্বরণে চলছে, স্থির অবস্থান থেকে সমত্বরণে গতিশীল একটা বস্তুর ক্ষেত্রে যদি বলি যে সরণ 16 গুণ হলে, কি সরণ 16 গুণ হলে, সরণ 16 গুণ হলে, সরণ কত বলছি, 16 গুণ হলে আমাদের বেগ কতটুকু হবে, বেগ কত হবে দেখি কার বের হয় আগে। কিভাবে বের করলেন, এই যে সূত্র দিয়ে, তাই না? আমাদের কি বলছি, সরণ 16 গুণ, তার মানে এখানে 16 মাসে দিলে কত হচ্ছে, 4, পারা যাচ্ছে? এইভাবে অঙ্ক আসবে যদি আসে। হ্যাঁ, আমরা কিন্তু এই সূত্রগুলো সবাই জানি, কিন্তু এই সূত্রের যে ইনফরমেশন বা ট্রান্সফরমেশন হলো, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। বুঝা গেছে? আচ্ছা, আচ্ছা এখন আমরা একটু লেখচিত্রের দিকে যাব। লেখচিত্র নাম শুনছি না, লেখচিত্র কলেজে মনে হয় কোনোদিন পড়ি নাই, তাই না? করছেন? আচ্ছা, খুব ভালো। আচ্ছা, এখন লেখচিত্রের ক্ষেত্রে আমরা কয়েকটা কন্ডিশন দেখব। হ্যাঁ, কি লেখচিত্র দেখবো? প্রথমে আমরা সরণ সময় লেখচিত্র, সরণ সময় লেখ। ঠিক আছে, কি দেখবো, সরণ সময় লেখ, বা এটাকে আমরা সরণ না বলে দূরত্ব বলতে পারি। ঠিক আছে, দূরত্ব সময় লেখ। এই যে কথাটা, এই কথাটা লেখার সময় দুইটা ক্রাইটেরিয়া ফলো করা হয়। হ্যাঁ, একটা কি, এই যে প্রথমে যেটা লেখা হয় এটা হচ্ছে সবসময় ওয়াই অক্ষ বরাবর থাকবে, এবং পরে যেটা থাকে, হাইপেনের পরে যেটা থাকে সেটার পরে সাধারণত এক্স অক্ষ বরাবর যেই ক্রাইটেরিয়া থাকবে সেইটা। তাহলে এটা যদি একটা আঁকাইতে বলে ডায়াগ্রাম, তাহলে আমরা কি আঁকাবো, এটা হচ্ছে এক্স অক্ষ এবং এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে আমরা বুঝবো কিভাবে কোনটা এক্স অক্ষ কোনটা ওয়াই অক্ষ, প্রথমে যেটা থাকবে সেটা আমাদের ওয়াই অক্ষ বরাবর, তাহলে এখানে কি থাকবে, দূরত্ব অথবা সরণ, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, এস দ্বারা। হ্যাঁ, আর এই ক্ষেত্রে আমাদের কি থাকবে, সময়। ঠিক আছে, এখন আমাদের শর্ত বলছে যে যদি একটা বস্তু সমবেগে থাকে, কিসে থাকে, সমবেগে, যদি একটা বস্তু সমবেগে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের গ্রাফটা কেমন হবে, কেমন হবে,
মূল বিন্দুগামী। কিভাবে মূল বিন্দুগামী হলো এটা আমরা একটু দেখি। হ্যাঁ, তাহলে কি বলছে, সম বেগ, তার মানে কি বেগের মান সব সময় সমান থাকতেছে, প্রতি সেকেন্ড সময় পর পর সমান হচ্ছে, কিন্তু বেগের মানের কিন্তু কোনো পার্থক্য হচ্ছে না। বেগের মানের যখনই পার্থক্য হবে তখন সেখানে কি তৈরি হবে, ত্বরণ তৈরি হয়ে যাবে, তখনই সেখানে কি তৈরি হবে, ত্বরণ তৈরি হয়ে যাবে। যেহেতু সমবেগের ক্ষেত্রে আমরা জানি সমবেগের ক্ষেত্রে এর মান কি থাকে, 0 থাকে, তার মানে কি একটা নির্দিষ্ট সময় পর পর সে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে, আবার দূরত্ব অতিক্রম করছে, আবার দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমরা এটাকে যদি একটা গ্রাফ আকারে প্রকাশ করছে, তখন দেখা যাচ্ছে যে এই যে আমাদের মূল বিন্দু আমরা কিছুক্ষণ আগে পড়লাম, এই মূল বিন্দুর সাথে একটা সরল রেখা আমরা পেয়ে যাব। সেই জন্য আমরা বলবো যে সমবেগের ক্ষেত্রে যদি দূরত্ব এবং সময়ের লেখচিত্রের প্রকৃতি চায়, তখন আমরা সেটাকে কি লিখবো, মূল বিন্দুগামী সরল রেখা। কি লিখবো, মূল বিন্দুগামী সরল রেখা। প্রশ্ন কিভাবে আসবে, প্রশ্ন আসবে হচ্ছে সমবেগে, অথবা প্রশ্ন আসবে দূরত্ব সরণ সময় লেখচিত্রে, দূরত্ব সরণ সময় লেখচিত্রে সমবেগে একটি বস্তুর গতির প্রকৃতি কেমন হবে, তখন আমরা কি লিখবো, সেটার অ্যান্সার মূল বিন্দুগামী সরল রেখা। তাহলে এই কথাটা লিখে ফেলেন যে সমবেগে দূরত্ব সময় লেখচিত্রের প্রকৃতি হবে মূল বিন্দুগামী সরল রেখা। এবং ছবিটা কেমন হবে, ছবিটা হবে যে দুটো অক্ষ থাকবে, দুটো অক্ষ থাকার পরে মূল বিন্দু থেকে একটা সরলরেখা জাস্ট উপরের দিকে চলে যাবে। এবং এটাকে আবার কি বলা হচ্ছে, এটাকে কিন্তু একটা নামেও ডাকা হয়, সেটা হচ্ছে ঢাল। এই ঢালটা কি নির্দেশ করে, এই ঢালটা আমরা কি জানি, দূরত্ব এবং সময় বা সরণ এবং সময়কে কি বলা হয়, বেগ। তার মানে এই ঢালটা তখন কি নির্দেশ করছে, বেগ নির্দেশ করছে। হ্যাঁ, এটা আরেকবার, আচ্ছা কথাটা, আচ্ছা সমবেগের ক্ষেত্রে সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে সময় সরণ লেখচিত্রের প্রকৃতি, সময় সরণ লেখচিত্রের প্রকৃতি হবে কেমন, মূল বিন্দুগামী সরল রেখা। আর এই যে মূল বিন্দুগামী সরল রেখা, এটা দ্বারা কি বোঝাবে, ঢাল বোঝাবে, যে ঢালটা কি নির্দেশ করে, বেগ নির্দেশ করে। ঠিক আছে, আচ্ছা এখন কন্ডিশনটা সমবেগ দিলাম না, এখন আমরা এই সেম গ্রাফটাই রাখবো, কিন্তু কন্ডিশনটা দিলাম স্থির অবস্থা। কি দিলাম, স্থির অবস্থা। স্থির অবস্থার ক্ষেত্রে সাধারণত আমরা কি জানি, কি হয় বলেন তো, স্থির অবস্থার ক্ষেত্রে, স্থির অবস্থার ক্ষেত্রে কি হয়, সমত্বরণ না, হয়নি। স্থির অবস্থার ক্ষেত্রে কি হবে, তার কি কোনো বেগ থাকবে, স্থির অবস্থার ক্ষেত্রে তার কোনো বেগই থাকবে না, তাই না, তার মানে তার বেগ শূন্য। বেগ কি শূন্য, বেগ যদি শূন্য থাকে তাহলে কি তার ত্বরণ থাকবে, ত্বরণ থাকবে, ত্বরণও থাকবে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের লেখচিত্রটা কেমন হবে, সমান হবে। এখন কিসের সমান হবে, এই দেখেন এই সাইড বরাবর, এই সাইড বরাবর হচ্ছে কি আমাদের সময়, অর্থাৎ টি দেওয়া আছে, তাই না, আর এই সাইড বরাবর আমাদের এস দেওয়া আছে, কিন্তু আমাদের বেগের কোনো চেঞ্জ হচ্ছে না বা বেগ হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে সময় অতিবাহিত হয়ে যাবে, খালি শুধু সময় চলে যাবে, পানির মতো সময় চলে যাবে। কি করলাম সারাদিনে কোনো ইয়া থাকবে না, অর্থাৎ কোনো হিসাব নাই, পড়াশোনা করলাম কি না করলাম, সময় চলে যাচ্ছে, বিষয়টা এরকম। হ্যাঁ, তার মানে সময় এক্স অক্ষ বরাবর শুধু চলেই যাবে সে নিজে। তার মানে এটা কি হচ্ছে, এক্স অক্ষের সাথে বা এক্স অক্ষ বরাবর একটা কি পাওয়া যাচ্ছে, সরল রেখা পাওয়া যাচ্ছে। তার মানে স্থির অবস্থা যখন থাকবে তখন একটি বস্তুর সরণ সময় লেখচিত্রটা কেমন হবে, এক্স অক্ষ বরাবর একটি সরল রেখা। ঠিক আছে, এটা লিখে পেলেন যে এক্স অক্ষ বরাবর একটি সরল রেখা, বা এটাকে আমরা আবার আরেকটা নামে রাখতে পারি, সেটা হচ্ছে আনুভূমিক সরল রেখা। কি বলতে পারি, আনুভূমিক সরল রেখা। তাহলে এই কথাটা লিখে ফেলেন, স্থির অবস্থায় কন্ডিশনটা কেমন, স্থির অবস্থায় একটি বস্তুর সরণ সময় লেখচিত্র হবে আনুভূমিক সরল রেখা। একটি বস্তুর সরণ সময় লেখচিত্রের প্রকৃতি হবে, কি হবে প্রকৃতি, আনুভূমিক বরাবর বা এক্স অক্ষ বরাবর একটি সরল রেখা।
এখন যদি দেখেন পরের ক্রাইটেরিয়া, এখন যদি থাকে কি অসমবেগ, কি থাকে অসমবেগ, তাহলে অসমবেগের ক্ষেত্রে আমাদের কন্ডিশনটা তাহলে কেমন আসবে? অসমবেগের ক্ষেত্রে আমরা কন্ডিশনটা পাবো জাস্ট একটা বক্ররেখা। কি পাবো? বক্ররেখা, যেটাকে বলা হচ্ছে প্যারাবোলা। এটাকে কি বলা হচ্ছে? প্যারাবোলা। কিন্তু কোন কন্ডিশন অনুসারে পাবো? মূল বিন্দুগামী। তাহলে লিখবো হচ্ছে আমরা পাবো মূল বিন্দুগামী প্যারাবোলা। ঠিক আছে, এটাকে বাংলায় আবার বলা হয় অধিবৃত্ত। কি বলা হয়? অধিবৃত্ত। ঠিক আছে, তাহলে কোন বস্তুর ক্ষেত্রে যদি অসমবেগ থাকে তাহলে সেই ক্ষেত্রে সরল সময় লেখচিত্রে আমরা কেমন পাবো প্রকৃতি তার? প্যারাবোলা বা অধিবৃত্ত আকৃতি, কিন্তু সেটা কি হবে? মূল বিন্দুগামী। ঠিক আছে, মূল বিন্দুগামী প্যারাবোলা বা অধিবৃত্ত। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা কি দেখছিলাম? সরল সময় লেখচিত্র। এবার আমরা সরল সময় লেখচিত্র দেখবো না, এবার আমরা দেখবো বেগ সময় লেখচিত্র। এবার আমরা কি দেখবো? বেগ সময় লেখচিত্র। তার মানে আমাদের সময়টা ঠিকই থাকলো, কিন্তু ওয়াই অক্ষ বরাবর শুধু কি চেঞ্জ হয়ে গেল? ওয়াই অক্ষ বরাবর প্যারামিটারটা চেঞ্জ হয়ে গেল। ওয়াই অক্ষ বরাবর এবার চলে আসলো ভি। ওয়াই অক্ষ বরাবর কি চলে আসলো? ভি। তাহলে এই ক্ষেত্রে প্রথম কন্ডিশন যদি আমরা দেখি যে সমবেগ, কেমন সমবেগে একটি বস্তু গতিশীল যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে সমবেগের ক্ষেত্রে আমরা কেমন চিত্র পাবো? সমবেগ কন্ডিশনটা কেমন? সমবেগ মানে কি বেগটা সমান আছে, তার মানে বেগের কোনো চেঞ্জ হচ্ছে? এই যে দেখেন এদিক বরাবর এর আগে কি ছিল? সরণ ছিল, কিন্তু এইবার এদিক বরাবর কি? বেগ। এর আগেও কিন্তু কন্ডিশন ছিল সমবেগ, কিন্তু তখন এখানে কন্ডিশন ছিল কি? এস, অর্থাৎ সরণ ছিল, কিন্তু এইবার বেগটা নিজেই চলে আসছে এখানে। তাহলে এখন কন্ডিশনটা কি হচ্ছে? তার শুধু কি থাকবে? একটা নির্দিষ্ট একটা মান থাকবে। সে সমবেগ মানে কি একটা নির্দিষ্ট মান আছে তার, হতে পারে সে 4 মিটার পার সেকেন্ড, হতে পারে সে 6 মিটার পার 8 পার মিটার পার সেকেন্ড, হতে পারে না? তাহলে সেদিক থেকে আমরা একটা নির্দিষ্ট মান পাচ্ছি, ধরলাম যে এটা তার একটা বেগ, যেটা প্রারম্ভিক বেগ, এবং এটা কি থাকবে? সবসময় সমান ভাবে চলতে থাকবে, তাই না? তাহলে সেদিক থেকে আমরা দেখেন তো রাশিটা এইভাবে পাবো কিনা, অর্থাৎ তার মানের তো কোনো চেঞ্জ হচ্ছে না, সে নির্দিষ্ট মানে সময় যত যাচ্ছে একইভাবেই আগাচ্ছে। অর্থাৎ কি আমরা যদি হুন্ডা চালাই তাহলে 40 মিটার পার সেকেন্ড বেগে সাধারণত চালাই ধরেন, তাহলে কি হচ্ছে? সেদিক থেকে নির্দিষ্ট সময় বরাবর বা নির্দিষ্ট সময়ে একই দিকে একইভাবে যাচ্ছি আমরা, বিষয়টা এরকম। তাহলে সেই ক্ষেত্রে দেখেন আমরা কি পাচ্ছি? এক্স অক্ষের সমান্তরাল একটি কি পাবো? সরল রেখা পাবো। কি পাবো? এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা। তাহলে লিখে পেলেন যে সমবেগে যখন আমরা বেগ সময় লেখচিত্র দেখব তখন আমরা কি পাবো? এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা পাবো। এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা পাবো। আচ্ছা, এখন যদি বিষয়টা এরকম দাঁড়ায় যে সমত্বরণের ক্ষেত্রে তাহলে কেমন হবে? কিসের ক্ষেত্রে? সমত্বরণের ক্ষেত্রে আমরা সাধারণত প্রথমটাতে দেখছি যে সমবেগের ক্ষেত্রে কি ছিল? মূল বিন্দুগামী সরলরেখা ছিল। তাহলে এটার ক্ষেত্রে সমবেগে মূল বিন্দুগামী সরলরেখা হওয়ার কথা ছিল, তাই কি না? কিন্তু কন্ডিশনটা কেমন হয়ে গেছে? যে নির্দিষ্ট সময় সে একই দিকে যাচ্ছে, সেজন্য তার যাত্রা পথটা কেমন হয়ে গেছে? এক্স অক্ষের সমান্তরাল। কিন্তু যখন আমরা সমত্বরণের ক্ষেত্রে দেখব তখন এক কথা না, সমত্বরণের ক্ষেত্রে আমরা কি জানি? ত্বরণ কাকে বলে? বেগের বৃদ্ধির হার। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই বরাবর আছে বেগ আর এই বরাবর আছে সময়, তার মানে হার মানে হচ্ছে সময়, তাই না? তাহলে সেই ক্ষেত্রে সমত্বরণ মানে কি? নির্দিষ্ট সময় পর পর একই দূরত্ব অতিক্রম করবে। তার মানে অনেকটা আমরা প্রথমে যেই সমীকরণটা পাইছিলাম বা প্রথমে যেই গ্রাফটা পাইছিলাম সেই গ্রাফের মতো হবে, অর্থাৎ কি মূল বিন্দুগামী কি হবে? একটা সরল রেখা পাওয়া যাবে। তাহলে সমত্বরণের ক্ষেত্রে
বেগ, সময়, লেখচিত্রের প্রকৃতি কেমন পাবো? মূল বিন্দুগামী সরল রেখা। কেমন পাবো? মূল বিন্দুগামী সরল রেখা। তারপরের কন্ডিশন দেখেন হচ্ছে সমমন্দনের ক্ষেত্রে। এবার কি সমমন্দন? মন্দন কাকে বলে? ঋণাত্মক ত্বরণ। তার মানে কি ত্বরণটা থাকবে ঠিকই, কিন্তু মানটা কি হবে? নেগেটিভ। মানটা কি হবে? নেগেটিভ। তাহলে সেদিক থেকে সম ত্বরণ উপরের দিকে গেছে, তাহলে সমমন্দন কোথায় যাবে? নিচের দিকে। তার মানে এটা মূল বিন্দুগামী কি হবে? নিম্নগামী একটি সরল রেখা পাওয়া যাবে, যেটাকে আমরা বলি হচ্ছে ঋণাত্মক ঢাল। কি বলি আমরা? ঋণাত্মক ঢাল। ঠিক আছে, ঋণাত্মক ঢাল কি বলি আমরা? ঋণাত্মক ঢাল। তার মানে সমমন্দনের ক্ষেত্রে আমরা কি পাবো? ঋণাত্মক ঢাল পাবো, মূল বিন্দুগামী ঋণাত্মক ঢাল। ঠিক আছে, আচ্ছা এখন সমত্বরণ তো কন্ডিশন লিখলাম। এখন যদি ত্বরণটা অসম হয়, কেমন হয়? অসম হয়। ত্বরণটা অসম হয়, তাহলে আমরা যে গ্রাফটা পাই সেটা হচ্ছে একটা প্যারাবোলা। কি পাই? সেটা হচ্ছে পাই প্যারাবোলা আকৃতি। মূল বিন্দুগামী প্যারাবোলা। কোনটার ক্ষেত্রে? অসম ত্বরণের ক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা জাস্ট দেখবো হচ্ছে পরন্ত বস্তুর সূত্রগুলো। পরন্ত বস্তুর সূত্র। পরন্ত বস্তুর সূত্রগুলো কে দিয়েছেন বলেন তো? হ্যাঁ, গ্যালিলিও। আচ্ছা, আবার নিউটন এখানে আসছে। হ্যাঁ, কেন আসছে? কারণ তার সেই প্রমাণ করার ধারা পছন্দ হয়নি। গ্যালিলিও উদ্ভাবন করে গেছেন যে এরকম হইতে পারে। কি গ্যালিলিও কি করছিলেন? সেই পিসা টাওয়ার থেকে কি করছেন? পিসা টাওয়ার 180 মিটার উচ্চতা একটা টাওয়ার থেকে উনি বলছেন যে একটা শুকনা পাতা এবং আমি নিজে দুইজন যদি একসাথে পড়তে থাকি, বা দুজন একসাথে যদি মুক্ত বাতাসে ছেড়ে দেই নিজেদের শরীরকে, তাহলে আমরা দুজন একসাথেই মাটিতে পড়বো। অর্থাৎ তখন তিনি একটা উদ্ভাবনা প্রণয়ন করছিলেন, অর্থাৎ নীতি প্রণয়ন করছিলেন। সেই নীতিটা তিনি প্রমাণ করতে পুরোপুরি ভাবে পারেন নাই, পুরোপুরি ভাবে প্রমাণ করে দেখাইতে পারেননি, কিন্তু পরবর্তীতে কি করছেন? নিউটন সেটা পুরোপুরি ভাবে প্রমাণ করে দেখাইছেন। ঠিক আছে, আচ্ছা, এই জন্য বলা হচ্ছে উদ্ভাবকটা হচ্ছে গ্যালিলিও, কিন্তু প্রমাণটা করছেন কে? নিউটন। এখন এটার কয়টা সূত্র দিছিলেন তিনি? 3টা সূত্র। তার মানে পরন্ত বস্তুর সূত্র কয়টি? 3টি। এটাই একটা এমসিকিউ যে পরন্ত বস্তুর সূত্র কয়টি? 3টি। আচ্ছা, এখন পরন্ত বস্তুর প্রথম যে সূত্রটা ছিল, প্রথম সূত্রটাকে কি বলা হয় বলেন তো? প্রথম সূত্রে কি বলছিল? যে স্থির অবস্থা এবং বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। তো এটার কোনো গাণিতিক ব্যাখ্যা নাই। হ্যাঁ, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? যে সমান সময়ে সে সমান দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ এক্ষেত্রে যদি তার যদি কোনো ভরও থাকে, সে ভরের সেটা কোনো বিষয় না। বিষয়টা কি? যে দুটা বস্তু যদি মুক্তভাবে পড়তে থাকে, তাহলে একই সময়ে সে মাটিতে পড়বে। এটা তার প্রথম কনসেপ্ট। এবং দ্বিতীয় কথাটা তিনি কি বলছিলেন? দ্বিতীয় সূত্রটা তিনি কি দিয়েছিলেন? দ্বিতীয় সূত্রটা বলছেন যে বিনা বাধায়। তার মানে এখানেও কন্ডিশন, বিনা বাধা এবং স্থির অবস্থা। কি অবস্থা? স্থির অবস্থা এবং বিনা বাধা। তার মানে স্থির অবস্থায় বিনা বাধায় পরন্ত সকল বস্তু বা একটি বস্তু নির্দিষ্ট সময়ে, একটি বস্তুর
নির্দিষ্ট সময়ে কি প্রাপ্ত বেগ, নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ তার কি সময়ের সমানুপাতিক, অর্থাৎ v is proportional to t। দেখেন আমরা কিছুক্ষণ আগে এটা প্রমাণ করে আসছি, পাইছি না? প্রমাণ করে আসছি কিন্তু v is proportional to t কখন, যখন আমাদের ত্বরণটা কি থাকে নির্দিষ্ট থাকে। তো এই ক্ষেত্রে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের কোন ত্বরণ কাজ করে? অভিকর্ষ ত্বরণ g কাজ করে। তার মানে কি তখন ত্বরণটা নির্দিষ্ট, কারণ কি অভিকর্ষ ত্বরণের মান আমরা কত জানি 9.8 মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে সেদিক থেকে এটা মান যেহেতু নির্দিষ্ট, এই জন্য দেখা যাচ্ছে যে v is proportional to t সেই সূত্র থেকে আমরা এখানে প্রমাণ করতে পারি। বুঝা গেছে? তার মানে এটুকু আমাদের জেনে রাখতে হবে, v is proportional to t একভাবে যে ওই যখন কনস্ট্যান্ট থাকে বা স্থির অবস্থা থাকে তখনও হতে পারে, আবার যখন পরন্ত বস্তুর ক্ষেত্রে হবে তখনও v is proportional to t হতে পারে। আচ্ছা, এরপরে তৃতীয় সূত্র কি বলছেন বলেন তো? যে বাধাহীন ভাবে বা স্থির অবস্থা থেকে বাধাহীন ভাবে পরন্ত বস্তু নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে সেটা তার সময়ের বা কি তার হচ্ছে দূরত্বের বর্গের সময়ের বর্গের সমানুপাতিক। তার মানে এই ক্ষেত্রে h is proportional to কি ছিল t স্কয়ার। এটাকে যদি আবার পরের লাইনে উল্টায় লিখি আমরা, তাহলে t is proportional to √h। বুঝা গেছে? এই কন্ডিশন গুলো জাস্ট আমরা দেখে রাখবো যে পরন্ত বস্তুর ক্ষেত্রে এই কন্ডিশন গুলো তৈরি হইতে পারে। প্রশ্ন কি করবে? প্রশ্ন করবে পরন্ত বস্তুর ক্ষেত্রে নিচের কোন সমীকরণটি সঠিক, তখন আমাদের এইটা এবং এইটা তিনটার মধ্যে যে কোনো একটা দেওয়া থাকতে পারে। বুঝা গেছে? না জানা থাকলে কিন্তু লিখতে পারবো না। হ্যাঁ, তো পরন্ত বস্তুর ক্ষেত্রে আর কিছু জানার দরকার নাই, শুধু সূত্র টার্ম গুলো আমাদের জানতে হবে। আচ্ছা, আচ্ছা এখন দেখেন আমরা দেখবো হচ্ছে প্রাস। এখন কি দেখবো? প্রাস। প্রাসটা কি বলেন তো? হ্যাঁ, প্রাস মানে কি পছন্দ? প্রাস না, ক্রাশ না, প্রাস। আচ্ছা, হ্যাঁ, এরকম ভুল শোনা যাবে না, অডিটরি ফাংশন ডিসফাংশন করা যাবে না। হ্যাঁ, ক্ষুধা লেগে গেছে বেশি তাই ব্রেন বেশি কাজ করতেছে। হ্যাঁ, আচ্ছা, বেশি ক্ষুধা লাগলে ব্রেন বেশি কাজ করে, তাই না? বলছি না প্রথম ক্লাসে? হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমরা এখন দেখবো হচ্ছে প্রাস। ঠিক আছে, প্রাস যেটাকে ইংরেজিতে বলা হয় প্রজেক্টাইল। ইংরেজিতে কি বলা হচ্ছে? প্রজেক্টাইল বা প্রক্ষেপক। প্রাস বা প্রক্ষেপক, প্রাস বা প্রক্ষেপক, বা এটাকে ইংরেজিতে বলা হচ্ছে প্রজেক্টাইল। এই বিষয়টা কি, যে ভূপৃষ্ঠ থেকে বা ভূপৃষ্ঠের যে কোনো বিন্দু থেকে একটি বস্তুকে যদি তির্যক ভাবে ছোড়া হয়, একটি বস্তুকে কি করা হয় তির্যক ভাবে ছোড়া হয়, তাহলে যেই একটা গতিপথ পাওয়া যায় সেটাকে বলা হয় প্রাস। কি বললাম? ভূপৃষ্ঠ থেকে বা ভূপৃষ্ঠের একটি বিন্দু থেকে একটি বস্তুকে যদি তির্যক ভাবে, কিভাবে তির্যক ভাবে, তির্যক ভাবে মানে কি বোঝাচ্ছে? যে একটা নির্দিষ্ট জায়গা থেকে একটা নির্দিষ্ট কোণে ছুটতে হবে। তির্যক ভাবে মানে কি বোঝাচ্ছে? একটা নির্দিষ্ট কোণে ছুটতে হবে। ছোড়ার পরে যে গতিপথটা পাবো সেই গতিপথটা, সেই কন্ডিশনটাকে আমরা বলছি প্রাস। ঠিক আছে? প্রাস হচ্ছে ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো বিন্দু থেকে যদি আমরা যে কোনো দিকে তির্যক ভাবে কোনো কিছু নিক্ষেপ করি, তাহলে যে কন্ডিশন বা যে পথটা পাওয়া যাচ্ছে সেটাকে আমরা বলছি প্রাস। ঠিক আছে? আচ্ছা, এখন প্রাসের ক্ষেত্রে আমরা কয়েকটা কন্ডিশন দেখি। হ্যাঁ, একটু একটু লক্ষ্য করেন সবাই। তাহলে আমরা কি বললাম? তির্যক ভাবে। যখনই তির্যক ভাবে বলবো তখন কি হবে? একটা কোণ তৈরি হবে তার মধ্যে, তাই না? হতে পারে সেটা আলফা, হতে পারে সেটা থিটা কোণ, একটা কোণ তৈরি হবে। এখন কোণ তৈরি হওয়ার সাথে সাথে যেহেতু তির্যক ভাবে আমরা নিক্ষেপ করব, তার মানে কি তার একটা বেগ থাকবে। কি থাকবে? বেগ থাকবে। একটা নির্দিষ্ট বেগেই তো তাকে আমরা দিব, তাই না? সাপোজ ধরি এটাই যে আমার হাতে আছে, আমি যদি এখন পেছনে ছুটতে চাই, তাহলে এখান থেকে আমাকে একটা নির্দিষ্ট বেগে কি করতে হবে? ছুটতে হবে, এবং তির্যক ভাবে ছুটতে হবে, ভূপৃষ্ঠের সাথে তির্যক ভাবে, তাই না? এই যে কন্ডিশনটা, এটাকে বলছি আমরা কি? প্রাস। এখন এই প্রাসের ব্যবহারটা কোথায় হয়? সাধারণত এখন বর্তমান বিশ্বে প্রচুর ব্যবহার হচ্ছে প্রাসের। কোথায়? যে মিসাইল ছুটতেছে, দেখছেন না? মিসাইল যেটা কি হামাস এবং হচ্ছে ইসরায়েলে যুদ্ধ হচ্ছে লেবাননে। হ্যাঁ,
এই যে এরা যে একটা নির্দিষ্ট জায়গা থেকে আর একটা নির্দিষ্ট বিভিন্ন জায়গায় করছে, তাদের যে ক্ষেপণাস্ত্রগুলো ছুটতেছে, এই যে ছোড়ার যে প্রক্রিয়াটা বা যেই প্রক্রিয়ায় এই ক্ষেপণাস্ত্রগুলো যাচ্ছে সেটা হচ্ছে প্রাসের মাধ্যমে। কিভাবে? প্রাসের মাধ্যমে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই প্রাসের একটু মেকানিজমটা বুঝি, এখান থেকে মিনিমাম একটা প্রশ্ন থাকবেই। বুঝে গেছে? যে আমরা কথাগুলোর মাধ্যমে শেষ করে দেবো প্রাস। হ্যাঁ, কিভাবে? দেখেন, এই যে যখন একটা নির্দিষ্ট বিন্দু থেকে যখন সে তির্যক ভাবে নিক্ষেপ করা হলো, তখন এই যে বেগটা, এই বেগটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়। কয়টা ভাগে? দুইটা ভাগে। একটা হচ্ছে আনুভূমিক বরাবর, আর একটা হচ্ছে উলম্ব বরাবর। একটা হচ্ছে কি আনুভূমিক বরাবর, আর একটা উলম্ব বরাবর। যেটা আনুভূমিক বরাবর সেটাকে আমরা বলি হচ্ছে vx, অর্থাৎ হচ্ছে v নট cos থিটা নট। এটাকে কি বলি আমরা? v নট cos থিটা নট। cos থিটা কেন বলছি? কারণ একটা বস্তুকে যদি আমরা নিক্ষেপ করি তাহলে ভেক্টর অনুসারে আমরা দুইটা উপাংশ পাই। ভেক্টর অনুসারে কি পাই? দুইটা উপাংশ পাই। যেটা আনুভূমিক বরাবর সেটা হচ্ছে cos থিটা থাকে, আর যেটা উলম্ব বরাবর সেটার সাথে কি থাকে? sin থিটা থাকে। ঠিক আছে। সেই অনুপাতে আমরা এখানে cos থিটা পাচ্ছি, এবং উলম্ব বরাবর যেটা, সেটা আমরা কি পাবো? v নট sin থিটা নট পাবো। ঠিক আছে, v নট sin থিটা নট পাবো। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই যে প্রাসের গতিটা কেমন? লিখে রাখেন, প্রাসের গতি হচ্ছে দ্বিমাত্রিক। কয় মাত্রিক? দ্বিমাত্রিক। প্রাসের গতিটা কেমন? দ্বিমাত্রিক। কিভাবে দ্বিমাত্রিক হলো? কারণ এই যে দেখেন, এইদিকে একটা cos থিটা বরাবর গেছে, আবার এই পাশে একটা sin থিটা বরাবর গেছে। তার মানে কি দুইটা গতি পাচ্ছি আমরা। প্রাসের গতি হচ্ছে আমাদের দ্বিমাত্রিক। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, এখানে তো গতি থাকলো, তাহলে কি বেগ আছে? অবশ্যই বেগ আছে। বেগটা কেমন? দেখেন, বেগটা আবার দুই ভাগে ভাগ হয়েছে। কয় ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে আনুভূমিক বরাবর, একটা হচ্ছে উলম্ব বরাবর। এই আনুভূমিক বরাবর যখন একটা বস্তু নির্দিষ্ট সমবেগে যেতে থাকবে, তখন কি তার কোনো সেখানে বেগ পাওয়া যাবে? বেগ পাওয়া যাবে? আমরা সমবেগের ক্ষেত্রে কি করছি? সরি, ত্বরণ পাওয়া যাবে? ত্বরণ পাওয়া যাবে না। আমরা কি করছি? সমবেগের ক্ষেত্রে কি থাকে না? কোনো ত্বরণ থাকে না। তাই আনুভূমিক বরাবর বলতে বোঝাচ্ছে যে মাটি বরাবর যে দূরত্বটা, যে জিনিসটা আমি ছুড়ে দিলাম, সে নির্দিষ্ট একটা উচ্চতায় উঠলো, আবার কি সামনের দিকেও সে তার দূরত্বকে আগিয়ে নিল। তাহলে এই যে অংশটা, সেটাকে আমরা বলছি আনুভূমিক বরাবর তার বেগ। আনুভূমিক বরাবর যদি বেগ থাকে, এটা সাধারণত সমবেগে থাকে। প্রাসের ক্ষেত্রে কি থাকে? সমবেগে থাকে। সমবেগের ক্ষেত্রে এখানে আমাদের আনুভূমিক বরাবর আমরা ত্বরণটা পাই শূন্য। আনুভূমিক বরাবর ত্বরণ কত পাই? শূন্য। কিন্তু উলম্ব বরাবর তার একটা, সরি, ত্বরণ, উলম্ব বরাবর তার একটা ত্বরণ পাই। উলম্ব বরাবর তার একটা ত্বরণ পাই। এখন এই ত্বরণটা কেমন? আমরা সাধারণত কি জানি, অভিকর্ষ ত্বরণ কোন দিকে কাজ করে? উপর থেকে নিচ দিকে। তার মানে আমাদের প্লেনদের দিকে টেনে নেয়, তাই না? তো এই বস্তুটাকে যখন আমরা উপরের দিকে ছুড়বো, তাহলে অভিকর্ষ ত্বরণ কি তখন সেক্ষেত্রে কাজ করবে না? সে কি চাইবে? তাড়াতাড়ি বস্তুটাকে নিচে নামাইতে। তার মানে অভিকর্ষ ত্বরণটা এই ক্ষেত্রে উপর থেকে নিচ বরাবর কাজ করবে, কিন্তু আমি বস্তুটাকে কোন দিকে ঠেলছি? উপরের দিকে। তার মানে এখানে যে গতি ত্বরণটা হবে সেটা হবে মাইনাস জি। বুঝা গেছে? তার মানে এখানে যে ত্বরণটা আছে সেটা কি ত্বরণ? মাইনাস জি, অর্থাৎ নেগেটিভ বা ঋণাত্মক অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের কন্ডিশন। এখন আমরা আর দুই একটা কন্ডিশন জানবো। সেটা হচ্ছে যে এই যে অভিকর্ষ ত্বরণ, এটা কি নির্দিষ্ট না? তার মানে কি এটাকে আমরা সমত্বরণ বলতে পারি না? সমত্বরণ কি বলতে পারি? তাহলে প্রাসের ক্ষেত্রে আমরা কি ধরনের ত্বরণ পাই? প্রথমের ক্ষেত্রে কোন দিকে? উলম্ব বরাবর সমত্বরণ পাই। লিখে ফেলেন, প্রাসের ক্ষেত্রে আমরা উলম্ব বরাবর সমত্বরণ পাই। যেটার মান কি? মাইনাস জি। যেটার মান হচ্ছে মাইনাস জি। প্রাসের ক্ষেত্রে আমরা উলম্ব বরাবর সমত্বরণ পাই, যার মান মাইনাস জি।
আচ্ছা দেখেন একটা ছন্দ লিখলাম, হ্যাঁ, বৌদি পায় সম অধিকার। এটা হচ্ছে আমাদের এই প্রাসের ক্ষেত্রে প্রাসের বৈশিষ্ট্য মনে রাখার উপায়। প্রাসের ক্ষেত্রে প্রাসের বৈশিষ্ট্য মনে রাখার উপায়। তাই আমরা একটু লক্ষ্য করি যে ব যেটা, এটা দিয়ে এটার একটা গতিপথ বোঝায়, এটা গতিপথ বোঝায়, অর্থাৎ কি হবে, বক্ররেখা। কি হবে, এটা একটা বক্ররেখা বা বক্রপথ। 1 নম্বর বৈশিষ্ট্য, হ্যাঁ, বক্ররেখা বা বক্রপথ। ঠিক আছে, তারপর রস্যু, এই যে রস্যু যেটা, এটা 2 নম্বর, উল্লম্ব তলে সীমাবদ্ধ থাকবে। উল্লম্ব তল মানে কি, অর্থাৎ আকাশে ভাসবে এটা, হ্যাঁ, উল্লম্ব তলে সীমাবদ্ধ থাকবে। তারপরে দ্বি, দ্বি মানে হচ্ছে দ্বিমাত্রিক। প্রাসের গতি তাহলে কেমন, দ্বিমাত্রিক। কিন্তু একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে যে সর্বোচ্চ বিন্দু ব্যতীত, সর্বোচ্চ বিন্দু ব্যতীত, তার মানে সর্বোচ্চ বিন্দুতে এর গতিটা দ্বিমাত্রিক থাকে না, ঠিক আছে, একমাত্রিক হয়ে যায়। হ্যাঁ, ত্রিমাত্রিক কিভাবে হবে এখানে। আচ্ছা, এরপরে আমরা তো লিখলাম এই যে সম, সম মানে হচ্ছে সমত্বরণে থাকবে। কি থাকবে, সমত্বরণে থাকবে, অর্থাৎ -g। ঠিক আছে, আর লাস্টে যে আছে অধি, এটা হচ্ছে কি, অধিবৃত্ত, অধিবৃত্ত বা যেটাকে আমরা বলছি প্যারাবোলা। যেটাকে আমরা বলছি প্যারাবোলা। ঠিক আছে, তাহলে এটার মাধ্যমে আমরা কি মনে রাখতে পারবো, প্রাসের বৈশিষ্ট্যগুলো। এবং এখান থেকে প্রশ্ন হয় যে প্রাসের ক্ষেত্রে আমরা বক্রপথ পাই, এবং বক্রপথটা দেখতে কেমন হবে, অধিবৃত্ত বা প্যারাবোলা আকৃতির, এবং এটা কি থাকবে, উলম্ব তলে সীমাবদ্ধ থাকবে। এটার মাত্রাটা কি, সরি, গতিটা কেমন হবে, দ্বিমাত্রিক গতি হবে, এবং সর্বোচ্চ বিন্দুতে এর গতি একমাত্রিক হবে। সর্বোচ্চ বিন্দুতে কি হবে, গতি একমাত্রিক হবে, এবং সমত্বরণে চলবে, সবসময় সমত্বরণে যাবে, অর্থাৎ সেই সমত্বরণের মানটা কি, -g। কিন্তু এই সমত্বরণটা সাধারণত কোন দিকে থাকে, আমরা একবার লিখে ফেললাম না, উলম্ব তল বরাবর থাকে। আর যে আনুভূমিক বরাবর, সেখানে কি থাকে, ত্বরণ 0 থাকে। উলম্ব বরাবর ত্বরণ থাকে সমত্বরণ, কিন্তু আনুভূমিক বরাবর ত্বরণ থাকে 0। এই যে আমরা লিখে ফেললাম এখানে। ঠিক আছে, আচ্ছা, এখন এগুলোর আমরা জাস্ট একটা সমীকরণ দেখবো। হ্যাঁ, যে এই ক্ষেত্রে আসলে এই যে কথাগুলো আমরা লিখলাম, এই কথাগুলোর মধ্যে এখন প্রশ্ন হচ্ছে, এখানে একটা কথা লিখছি দেখেন, সর্বোচ্চ বিন্দু। সর্বোচ্চ বিন্দু বলতে কি বোঝাচ্ছে, এই প্রাসটা সর্বোচ্চ কতটুকু পর্যন্ত উঠতে পারে, সর্বোচ্চ কতটুকু পর্যন্ত উঠতে পারে, সেটাই হচ্ছে তার সর্বোচ্চ বিন্দু। এই সর্বোচ্চ বিন্দুকে এইচ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এইচ হাইট। এবং আরো একটা প্যারামিটার আছে, সেটা কি, যে যে বিন্দু থেকে আমরা প্রাসটাকে নিক্ষেপ করলাম, সেই বিন্দু থেকে সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো আনুভূমিক বরাবর, সেই যে দূরত্বটা, এটাকে আমরা বলি হচ্ছে আনুভূমিক পাল্লা, বা সেটাকে ইংরেজিতে বলা হচ্ছে আর। ঠিক আছে, আনুভূমিক পাল্লা, যেটাকে প্রকাশ করা হচ্ছে কি দ্বারা, আর দ্বারা। এবং এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে সর্বোচ্চ বিন্দুতে উঠতে সে সময় নেয় টি, আবার সর্বোচ্চ বিন্দু থেকে নামতে সে সময় নেয় টি। তার মানে তার এখানে কয়টা সময় লাগে, 2টা সময়, সর্বোচ্চ বিন্দুতে উঠতে একটা সময়, নামতে একটা সময়। এই যে সম্পূর্ণ মিলায়ে যে তার উড্ডয়ন কাল, অর্থাৎ সে কতটুকু ভেসে থাকলো বা কতটুকু সময় ভেসে থাকলো, এই যে অবস্থাটা, এটাকে বলা হচ্ছে পর্যায়কাল। এটাকে কি বলা হচ্ছে, পর্যায়কাল বা বিচরণ কাল। বিচরণ কাল, যেটাকে প্রকাশ করা হয় বড় হাতের টি দ্বারা। আমরা এই সমীকরণগুলো কিন্তু সবাই পড়ে আসছি, এখন কিন্তু সমীকরণ প্রতিপাদন করার সময় না,
এখন যা সমীকরণগুলো আমাদের জেনে রাখার দরকার সেটা হচ্ছে যে প্রথমে এইচ, এইচ মানে কি হাইট, হাইটের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ কি বলছি, হাইটের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা। তাহলে সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের জন্য একটা সমীকরণ আছে, সেটা হচ্ছে যে ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই জি ডিভাইডেড বাই 2g, সরি, h is equal to v naught square sin square theta divided by 2g। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করার সূত্র। এখন প্রশ্ন হচ্ছে তাহলে সর্বোচ্চ উচ্চতা কতটুকু হতে পারে, সর্বোচ্চ উচ্চতা কতটুকু হতে পারে। সর্বোচ্চ উচ্চতা সাধারণত যদি আমরা একটা বস্তুকে তির্যক ভাবে না নিক্ষেপ করে একদম উল্লম্বভাবে সোজা পাঠাই দিলাম, সাধারণত রকেট যেভাবে যায়, তখন কি হবে, সর্বোচ্চ যে উচ্চতায় যাবে সে সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার পরে সে আর পৃথিবীতে ফিরে আসবে না। তাহলে সেটা ক্ষেত্রে সে প্রাসের ক্রাইটেরিয়া ফিল করলো না। তার মানে সর্বোচ্চ উচ্চতা এমন একটা উচ্চতা হবে এবং তাকে একটা নির্দিষ্ট কোণে দিতে হবে, এবং কত ডিগ্রি কোণে দিলে তাহলে সর্বোচ্চ উচ্চতায় যেতে পারে। তাহলে সেদিক থেকে আমরা দেখি যে এখানে একটা অনুপাত দেওয়া আছে বা কোইফিসিয়েন্ট দেওয়া আছে, সেটা হচ্ছে সাইন। তাহলে সাইন থিটার মান সর্বোচ্চ কখন হয় বলেন তো, সাইন থিটার মান সর্বোচ্চ কখন হয়, অর্থাৎ সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। তার মানে সাইনের যখন থিটার মান 90 হবে তখন তার মান কত হবে, 1 হবে। তার মানে এখানে এই থিটার মান যখন 90 হবে তখনই কি হবে, সর্বোচ্চ উচ্চতা যেতে পারবে। তাহলে সেদিক থেকে আমরা যদি এখান থেকে বের করি এইচ ম্যাক্স অর্থাৎ ম্যাক্সিমাম, সেদিক থেকে ভি নট সাইন 90 ডিগ্রি এটা স্কয়ার ডিভাইড বাই 2g, তাহলে সেদিক থেকে এটার মান পুরোটা মান 1 হয়ে যাচ্ছে। তার মানে ভি নট স্কয়ার ডিভাইড বাই 2g, তার মানে ম্যাক্সিমাম এর ক্ষেত্রে আমরা কি পাবো, সমীকরণটা ভি নট স্কয়ার ডিভাইডেড বাই 2g। তার মানে কোনো কিছু বেগ দেওয়া থাকলে সেই বেগকে বর্গ করে এই জি এর মান তো আমাদের জানাই আছে, ভাগ করে দিলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা। বোঝা গেছে? আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস বোঝার আছে, সেজন্য ছবিটা মুছি নাই। সেটা হচ্ছে যে এই যে বেগটা, যখন আমরা কি বললাম যে এটা আনুভূমিক বরাবর একটা বেগে যাচ্ছে, উলম্ব বরাবর একটা বেগে যাচ্ছে, তাহলে এইখান থেকে দেখেন বেগটার কন্ডিশনটা এমন, একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে, আবার এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, একবার এদিকে 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 এদিকে। তার মানে কি, এটা মানে তার বোঝাচ্ছে আনুভূমিক বরাবর, আর এটা মানে বোঝাচ্ছে কি উলম্ব বরাবর। এরকম ভাবে সে তার বেগ বৃদ্ধি করতে করতে এই একটা কন্ডিশনে আসলো যখন তার কি হচ্ছে, উলম্ব বরাবর যাওয়ার আর কোনো বেগ নাই, আছে নাই। তার মানে এইটা তার সর্বোচ্চ বিন্দু এবং এই বিন্দুতে তার বেগ হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাইলাম যে একটা প্রাসের ক্ষেত্রে যখন সে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাবে তখন তার আর উপরে ওঠার বেগটা তার থাকবে না। আনুভূমিক বরাবর কিন্তু বেগ আছে, কিন্তু উলম্ব বরাবর উপরে ওঠার আর বেগ নাই। সে সময় সে যায় ওখানে কি হয়ে যাবে, সাময়িক সময়ের জন্য স্থির হয়ে যাবে, সাময়িক সময়ের জন্য কি হয়ে যাবে, স্থির হয়ে যাবে। তাহলে উলম্ব বেগ এই ক্ষেত্রে তখন কত হবে, 0 হবে। তাই আমরা লিখে ফেলি যে সর্বোচ্চ বিন্দুতে বা সর্বোচ্চ উচ্চতায় উলম্ব বেগ 0, সর্বোচ্চ বিন্দুতে বা সর্বোচ্চ উচ্চতায় উলম্ব বেগ 0। আচ্ছা, এখন দেখেন এখানে বেগটা কত, তখন 0। তাহলে এখন এইখানে কি ত্বরণ ছিল না, ত্বরণ কি ছিল, ছিল। কিভাবে ছিল, কারণ আমরা জানি অভিকর্ষ ত্বরণ সবসময় নিচের দিকে কাজ করতেছে, আর এটার ক্ষেত্রে যেহেতু সে উপরের দিকে উঠছে তার মানে নেগেটিভ। তাহলে এই ক্ষেত্রে এই যে দেখেন এটাই আমার ত্বরণ, আর এখানে আমার বেগটা কি 0। তাহলে বেগ এবং এই আমার ত্বরণের মধ্যবর্তী একটা কোণ তৈরি হয়েছে, সে কোণটা কত, একটা লম্ব। লম্ব মানে কত, 90 ডিগ্রি। তাহলে এখানে লিখে ফেলেন সর্বোচ্চ বিন্দুতে বেগ এবং ত্বরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। সর্বোচ্চ বিন্দুতে বেগ এবং কি ত্বরণের মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি, সরি 90 ডিগ্রি বা π/2। বেগ এবং ত্বরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি।
দেখেন এরপর লিখলাম কি বিচরণ কাল। হ্যাঁ, তাহলে বিচরণ কালের ক্ষেত্রে আমরা যে ছবিটা মুছে দিলাম অবশ্য, এই ক্ষেত্রে আমরা কি সর্বোচ্চ বিন্দু বললাম না, যে সর্বোচ্চ বিন্দুতে যেতে তার একটা সময় লাগে আর আসতে একটা সময় লাগে। প্রথম যে যেতে যে সময় লাগে সেটাকে বলা হচ্ছে ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। আবার তার ব্যাক করতে যে সময় লাগে সেটা হচ্ছে ভি নট সাইন থিটা বাই জি। তাহলে যখন দুইটাকে যুক্ত করা হবে প্লাস করে, তাহলে সেক্ষেত্রে তখন আমাদের আসবে 2v sin থিটা ডিভাইডেড বাই জি। তার মানে আমাদেরকে প্রশ্নটা ভেঙেও করতে পারে, এই জন্য ভেঙে লিখে দিলাম কিভাবে, সর্বোচ্চ বিন্দুতে উঠতে তার সময় কত লাগে, তখন আমাদের এখানে 2 আসবে না, শুধু ভি নট থাকবে। আর যদি বলে যে সেটার পর্যায়কাল বা বিচরণ কাল কত, তখন আমাদের এখানে কি চলে আসবে, 2 চলে আসবে। বোঝা গেছে কি? কারণ কি টি সময়টা দুইবার যাচ্ছে, একটা উচ্চতা সর্বাধিক উচ্চতায় নিচ্ছে, তারপর সেখান থেকে নেমে যাচ্ছে। সর্বাধিক উচ্চতায় যাওয়ার পরে যে সময়টা, সে সময়টা হচ্ছে ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। কিন্তু যখন বলছে যে আমি এক জায়গা থেকে ছুড়লাম এবং সে একটা নির্দিষ্ট জায়গায় পড়লো, এর মাঝামাঝি পুরোটা মিলে সময় কত, তখন আমরা লিখবো 2v নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। বোঝা গেছে? আচ্ছা, এখন আমরা লিখবো যে হচ্ছে আসলে সে কতটুকু মাত্রা বা কতটুকু আনুভূমিক পাল্লা অতিক্রম করে, কতটুকু দূরত্ব যেতে পারে। তো সেদিক থেকে বি স্কয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি আমাদের হচ্ছে এই সূত্র। ঠিক আছে, এখন যখন এটা ম্যাক্স হবে, ম্যাক্সিমাম হবে, অর্থাৎ বি স্কয়ার ডিভাইডেড বাই জি। অর্থাৎ যখন ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম হলে এখানে থিটার মান হইতে হবে, থিটা ইকুয়াল টু হইতে হবে 45 ডিগ্রি। অর্থাৎ কোন বস্তুকে যদি আমরা 45 ডিগ্রি কোণে যদি নিক্ষেপ করি, তাহলে সে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে। কোন বস্তুকে যদি আমরা 45 ডিগ্রি দূরত্ব কোণে নিক্ষেপ করি, তাহলে সে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে, এবং এটা তার কিসের উপর ডিপেন্ড করবে, তার বেগের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এখন আমরা গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে বল। কি দেখবো? বল। হ্যাঁ, বল। বল কাকে বলে বলেন তো? যেটা কি করে, একটি গতিশীল বস্তুকে স্থির করে বা স্থির বস্তুকে কি করে, গতিশীল করতে সহযোগিতা করে, সেটা হচ্ছে আমাদের কি, বল। তাহলে এই বলের উপর ডিপেন্ড করে আমাদের কি করছেন, বিজ্ঞানী নিউটন সাহেব 3টা সূত্র দিচ্ছেন, যেটাকে আমরা বলি বলের প্রথম সূত্র বা গতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র। তো এখন এই বল মূলত প্রকৃতিতে কয়টা উপায় পাওয়া যাবে, কিভাবে পাওয়া যায়? প্রকৃতিতে এই বলকে বলা হচ্ছে মৌলিক বল আছে 4টি। কয়টি? 4টি। কি কি বল আছে? মহাকর্ষ বল, তারপরে তাড়িত চুম্বক বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। আচ্ছা, এখন এই বলগুলোর মধ্যে আমাদের মেইনলি জানতে হবে যে এই বল এখান থেকে যতটা নেগলেক্টেবল বা দেখা যাচ্ছে যে আমরা যদি না পড়ি, তাহলে মনে করো বড় একটা জায়গা আমরা মিস করে ফেলবো। কারণ কি, এই বল থেকে বিগত সালে প্রশ্ন আসছেই, কোনো মিস নাই, একটা না একটা প্রশ্ন থাকবে এখান থেকে। হ্যাঁ, সেজন্য এই বলগুলোকে আমরা খুব সুন্দর মতো পড়বো। এখন আমরা সর্বপ্রথম যেটা বললাম যে মৌলিক বল, কি বললাম, মৌলিক বল। মৌলিক বলের ক্ষেত্রে সর্বপ্রথম যেটা আছে, আচ্ছা, মৌলিক বলের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা দেখছি সেটা হচ্ছে মহাকর্ষ বল। কি বল? মহাকর্ষ বল। মহাকর্ষ বল কোথায় পাওয়া যায় বলেন তো? মহাকর্ষ বল কাকে বলে জানা আছে? এই মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যকার যে আকর্ষণ, সেটাকে হচ্ছে মহাকর্ষ বল বলা হয়। এখন এই মহাকর্ষ বলে দুইটা বস্তু কি হতে পারে? হতে পারে একটা সূর্য, একটা পৃথিবী, হতে পারে একটা পৃথিবী আর একটা পৃথিবীর মধ্যে কোনো বস্তু, হতে পারে পৃথিবী চাঁদ, হতে পারে সেটা পৃথিবী মঙ্গল গ্রহ, যে কোনো কিছু।
তার মানে এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যেকার আকর্ষণ। এটা আবার কে আবিষ্কার করছেন? এই মহাকর্ষ বল নিউটন। কোথা থেকে? মাথার উপর আপেল পড়ছে হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এই মহাকর্ষ বল তাহলে সেদিক থেকে আমরা যদি বলি তাহলে এটা কি অনেক শক্তিশালী বল মনে হচ্ছে না? কিন্তু সবলতা আর মাত্রা অনুসারে এই বলটাকে বলা হয় সবচেয়ে দুর্বলতম বল। এই বলের মাত্রা, এই বলের যদি টানটা বেশি থাকতো বা সক্ষমতা যদি বেশি হতো তাহলে আমরা কেউ মানে ইয়া থেকে উঠতে পারতাম, মাটির সাথে লেগে থাকতাম সবাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হচ্ছে মহাকর্ষ বল। তাহলে মহাকর্ষ বলের কি কি বলা হচ্ছে? এটা সবচেয়ে দুর্বল বল। আচ্ছা, এখন এটার আরো কিছু ক্রাইটেরিয়া আছে। এটাকে বলা হয় আকর্ষণ বল। এটাকে কি বলা হয়? আকর্ষণ বল। এটাকে আবার বলা যায় স্পর্শ বল। মানে স্পর্শ বল কিভাবে? যে নিচের কোনটি স্পর্শ বলের উদাহরণ, তখন অ্যান্সার হবে মহাকর্ষ বল। নিচের কোনটি আকর্ষণ বলের উদাহরণ, অ্যান্সার কি হবে? মহাকর্ষ বল। আচ্ছা, এছাড়াও আরেকটা আছে, সেটা বলা হচ্ছে অনির্ভরশীল বল। এটাকে আবার বলা হচ্ছে অনির্ভরশীল বল। অনির্ভরশীল, কারো উপর সে নির্ভর করে না, অনির্ভরশীল বল। ঠিক আছে, এটাকে কি বলা হয়? অনির্ভরশীল বল। বুঝে গেছে? তাহলে বেশ কয়েকটা নামে ডাকা হচ্ছে, মহাকর্ষ বল, আকর্ষণ বল, স্পর্শ বল এবং অনির্ভরশীল বল। ঠিক আছে, আচ্ছা, এখন এই মহাকর্ষ বলটা স্বাভাবিকভাবে কিভাবে তৈরি হয়, প্রডিউস হয় কিভাবে? এই মহাকর্ষ বলটা একটা কণা বিনিময়ের মাধ্যমে উৎপন্ন হয়। একটা কণা কি বিনিময়ের মাধ্যমে উৎপন্ন হয়। যে কণাকে কি কি নামে ডাকা হয় বলেন তো? যে কণাকে বলা হচ্ছে গ্র্যাভিটন কণা। কি কণা? গ্র্যাভিটন। এখন বিষয় হচ্ছে যে গ্র্যাভিটন কণাটা মনে রাখবেন কিভাবে? মহাকর্ষের ইংরেজি কি? গ্র্যাভিটি। মহাকর্ষের ইংরেজি কি? গ্র্যাভিটি। গ্র্যাভিটি মানে গ্র্যাভিটন। বুঝা গেছে? তাহলে গ্র্যাভিটন কণার বিনিময়ের ফলে কি হয়? মহাকর্ষ বলের উদ্ভব হয় বা সৃষ্টি হয়। বুঝা গেছে? আচ্ছা, এবং এটার একটা পাল্লা আছে, অর্থাৎ কি এ কত দূর পর্যন্ত কাজ করতে পারে। পাল্লা মানে কত দূর পর্যন্ত তার কাজ করার ক্ষমতা আছে বা সীমানা কতটুকু। এই পাল্লাটা হচ্ছে অসীম। এর পাল্লাটা কি? অসীম। ঠিক আছে, এবং যদি এটাকে আমরা সবলতার ভিত্তিতে এবং সবল নিউক্লিয় বল যেটা আছে সেটাকে যদি একক ধরে যদি আমরা এইটার একটা সবলতার মাত্রা বের করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এটার একটা মান আসে। সেই মানটা কত? 10⁻⁻19 মিটার। ঠিক আছে, কিসের উপর ভিত্তি করে? আপেক্ষিক সবলতা, অর্থাৎ সেক্ষেত্রে আমরা সবল নিউক্লিয় বলকে 1 একক ধরবো। সবল নিউক্লিয় বলকে কত ধরে? 1 একক ধরে। আবার যখন মহাকর্ষ বলকে 1 একক ধরে আমরা সবলতার আপেক্ষিক মাত্রা তৈরি করব, তখন সেই ক্ষেত্রে মহাকর্ষ বলকে যদি 1 একক ধরবো, তখন সেটার মানটা আবার কত হবে? 1 হবে। আপনাদের লেকচার শিটে সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, লেকচার শিটে সুন্দর করে দেওয়া আছে, এটা পড়ে নেবেন ওখান থেকে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আর কি আছে দেখেন? এরপর আছে তাড়িত চুম্বক বল। এইটার আবার পাল্লা কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একক না দিলেও চলে, সমস্যা নাই। আচ্ছা, দেখেন এরপরে কি আছে? এরপর আছে হচ্ছে তাড়িত চুম্বক বল। তাড়িত চুম্বক বলেরও একটা পাল্লা আছে। সেই পাল্লাটা কেমন? অসীম। তার মানে এটার মহাকর্ষ বলের পাল্লাটাও যেমন অসীম, তাড়িত চুম্বক বলের পাল্লাটাও একইভাবে কি? অসীম। তাহলে এই তাড়িত চুম্বক বল আবার হচ্ছে একটা কণার মাধ্যমে উৎপন্ন হয়, যে কণাকে বলা হচ্ছে ফোটন কণা। তাহলে তাড়িত চুম্বক বলটা কোন কণার মাধ্যমে উদ্ভব হয়? ফোটন কণার মাধ্যমে। এটা লিখে নেন, তাড়িত চুম্বক কণাটা ফোটন কণার মাধ্যমে উদ্ভব হয় বা উৎপন্ন হয়। দেখেন তাড়িত চুম্বক কণার আমরা ব্যবহারটা দেখবো যে এটা কোথায় কোথায় আসলে ইউজ হয়। হ্যাঁ, তাড়িত চুম্বক যে বলটা আছে সেটা কোথায় কোথায় ইউজ হয়
এটা আমরা মনে রাখার ট্রিক্স হচ্ছে ঘোড়ার আসর। ঘোড়ার মানে কি, এখানে হচ্ছে ঘর্ষণ বল, ঘর্ষণ বলের ক্ষেত্রে তাড়িত চুম্বক বল থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে যে র, যেটা এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া। তারপরে আতে হচ্ছে আণবিক গঠন, আতে হচ্ছে আণবিক গঠন। এবং যেটা দন্ত স আছে এটা হচ্ছে আমাদের স্পর্শ বল, স্পর্শ বল। এবং এটা দিয়ে আর একটা স্থিতিস্থাপক বল, স্থিতিস্থাপক বল, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন, এরপর আছে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। যেটা দুর্বল নিউক্লিয় বলের একটা কি আছে, পাল্লা আছে। দুর্বল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে 10⁻⁻16, 10⁻⁻16 মিটার। তারপরে দেখেন আপনাদের শীটে লেখা আছে এর কম, ওই এর কম কথাটা কেটে দেন, 16 মিটার পর্যন্তই থাকবে, হ্যাঁ। আচ্ছা, এবং সবল নিউক্লিয় বল, এটারও একটা পাল্লা আছে, দেখেন এটার পাল্লা হচ্ছে 10⁻⁻15 বা 1 ফার্মি। 1 ফার্মি মানে কত বোঝাচ্ছে তাহলে, 10⁻⁻15 মিটার, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আপেক্ষিক সবলতার এর দুর্বল নিউক্লিয় বলে লেখা আছে 10⁻⁻16 লেখা আছে। তারপরে এর কম কথাটা লেখা আছে ওটা কেটে দিবেন, ঠিক আছে, এর কম কথাটা থাকবে না। আচ্ছা, তারপরে দেখেন এদের একটা ক্রমানুপাত দেওয়া আছে, ক্রমিক অনুপাত দেওয়া আছে, হ্যাঁ। 1:1039 অনুপাত 1090 অনুপাত 10, ওই অনুপাতটা একটু মনে রাখার চেষ্টা করবেন, হ্যাঁ। আচ্ছা, এখন এই যে সবল নিউক্লিয় বল যেটা, এটা কিসের মাধ্যমে অ্যাক্টিভেটেড হয়? এর আগে আমরা কি পড়ছি, মহাকর্ষ বলের ক্ষেত্রে গ্র্যাভিটন, তাই না, তড়িৎ নিউক্লিয় বলের ক্ষেত্রে ফোটন। তাহলে সবল নিউক্লিয় বল এটা কিভাবে হয়, প্রডিউস হয়? এটা প্রডিউস হয় হচ্ছে মেসন কণার দ্বারা। কিসের দ্বারা? মেসন কণা, যেটাকে আবার বলা হয় মেসন কণা, অথবা আরেকটা নামে ডাকা যায়, সেটা হচ্ছে গ্লুয়ন। কি? গ্লুয়ন। ওটা লেখা নাই আপনাদের, ওখানে লিখে নেন, গ্লুয়ন। গ্লুয়ন কণা, ঠিক আছে, মেসন কণা অথবা গ্লুয়ন কণা, এই দুইটার মাধ্যমে ওটা অ্যাক্টিভেটেড হয়। আচ্ছা, এরপরে দেখেন আছে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল যেটা আছে সেটা আবার হচ্ছে অ্যাক্টিভেটেড হয় আপনার ইন্টারমিডিয়েট ভেক্টর বোসন, অর্থাৎ হচ্ছে বোসন কণার দ্বারা। এক কথায় সহজ ভাষায় বোসন কণার দ্বারা। কিসের কণার দ্বারা? বোসন কণার দ্বারা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমরা এই বল সম্পর্কে একটু জানি, ঠিক আছে, বল সম্পর্কে আমরা একটু জানি। বল বিষয়টা কি? বল আমরা জানি বল কি রাশি, একটি বল কি রাশি? ভেক্টর রাশি। ভেক্টর রাশি মানে কি, এর মানের সাথে দিকেরও প্রয়োজন পড়ে, তাই না। আমরা কি বলছি, বলের ক্ষেত্রে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে মেইনলি বলের একটা সমীকরণ পাই। বলের সমীকরণটা কি? F = ma, তাই না। দ্বিতীয় সমীকরণ থেকে কি পাই? F = ma, আপনারা সবাই জানেন এটা। তার মানে এখান থেকে দেখেন বলের আমরা এখান থেকে কি বের করতে পারবো, এককটা বের করতে পারবো। এম বলতে কি বোঝায়? বস্তুর ভর। ভরের একক কি? কেজি। আর এর একক কি? অর্থাৎ ত্বরণ, মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখেন
বলের এককটা কি হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। কিন্তু এইভাবে অনেকে প্রকাশ করতে চায় না, বিজ্ঞানীরা বলছে যে এত বড় করে লিখবো না। আমরা কি করব, যেহেতু বলটা আবিষ্কার করছে নিউটন, তাই আমরা তার নামে ডাকবো তাকে নিউটন। ঠিক আছে, তার মানে নিউটনের পরিবর্তে কোনটা আসতে পারে, কেজি মিটার পার সেকেন্ড। বুঝা গেছে? তার মানে নিউটন না দিয়ে কি দিতে পারে, যে বলের একক নিচের কোনটি, নিউটন দিল না, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ারেও দিয়ে দিতে পারে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমরা তো এককের পদ্ধতিগুলো পড়ছি তাই না, এফকেএস, সিজিএস, এমকেএস, এসআই একক পড়ছি না। তো এই এককগুলোর মধ্যে এই নিউটনেরও কিছু কি আছে, পার্থক্য, ভ্যারিয়েন্ট আছে। অর্থাৎ এসআই একক একক এক ধরনের, সিজিএস একক এক ধরনের, এফপিএস পদ্ধতি এক ধরনের। তো এটার একটা সম্পর্ক আছে। হ্যাঁ, প্রথমে আমরা দেখি সিজিএস এককে নিউটনকে বা বলের এককে কি বলা হয়। সিজিএস এককে বলের একক হচ্ছে, বলের একক সিজিএস পদ্ধতিতে হচ্ছে ডাইন। কি ডাইন, ডিওয়াই এনই। এখন এই ডাইনের সাথে নিউটনের একটা সম্পর্ক আছে, ডাইনের সাথে একটা নিউটনের সম্পর্ক আছে। সেটা হচ্ছে যে 1 নিউটন ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। আপনাদের শীটে একটু কারেকশন করে নেন, ওখানে কিছুই লেখা নাই, জিরো লেখা আছে দেখেন। 1 নিউটন ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন, 10 টু দি পাওয়ার 5 ডাইন। ঠিক আছে, প্রিন্টিং মিস্টেক এগুলো কিছু কিছু। হ্যাঁ, যাই হোক, 1 নিউটন ইজ ইকুয়াল টু কত, 10 টু দি পাওয়ার 5 ডাইন। তাহলে এখন আমি যদি উল্টা ভাবে জিজ্ঞেস করি, 1 ডাইন সমান কত নিউটন, তখন কি হবে, 10 টু দি পাওয়ার 5 ছিল, সামনে শুধু মাইনাস হয়ে যাবে। বোঝা গেছে? এখান থেকে এটা ইম্পর্টেন্ট। এছাড়াও যদি সিজিএস বাদে যদি বলা হয় যে এফপিএস পদ্ধতিতে, তাহলে বলের এককটা কি হবে, সেক্ষেত্রে এফপিএস ফুট পাউন্ড সেকেন্ড, এই পদ্ধতিতে হবে হচ্ছে পাউন্ডাল। কি একক হবে, পাউন্ডাল, ফাউন্ডাল না, পাউন্ডাল। হ্যাঁ, পাউন্ডাল। বোঝা গেছে? আর যদি বলা হয় এমকেএস পদ্ধতিতে, এমকেএস পদ্ধতি সিজিএস পদ্ধতি একই জিনিস, তার মানে কি নিউটন। বুঝা গেছে? আচ্ছা, এখন দেখেন নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কিসের কিসের ধারণা পাই, এটা একটু আমাদের জানতে হবে। নিউটনের প্রথম সূত্র কি বলছে, নিউটনের প্রথম সূত্র বলছে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে। তার মানে এখানে দুইটা জিনিসের ধারণা পাওয়া যায়, একটা হচ্ছে বল এবং আরেকটা হচ্ছে জড়তা। তাহলে লিখে ফেলেন নিউটনের প্রথম সূত্র থেকে বল এবং জড়তার ধারণা পাওয়া যায়। নিউটনের প্রথম সূত্র থেকে বল এবং জড়তার ধারণা পাওয়া যায়। আচ্ছা, এখন দেখেন এরপরে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কিসের ধারণা পাই, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা দুইটা জিনিসের অবতারণা করতে পারি। সেটা হচ্ছে যে একটা বলের ঘাত আর একটা হচ্ছে ঘাত বল। হ্যাঁ, দুইটা জিনিস, টার্মটা আসলে ইম্পর্টেন্ট, কারণ আমাদের টার্মটা আমরা গুলাই ফেলি। হ্যাঁ, টার্মটা আমরা গুলাই ফেলি। ঘাত বল কি জিনিস আর বলের ঘাত কি জিনিস, বলের ঘাত আর ঘাত বল দুইটা সম্পর্কে একটু ক্লিয়ার আমরা করে নেই একদম। হ্যাঁ, যাতে পরীক্ষায় আসলে আমরা লিখতে পারি। সেটা হচ্ছে যে ঘাত বল বলতে বোঝায় যে খুবই অল্প সময়ে প্রচুর পরিমাণে বল প্রয়োগ করা হলে সেই যে বলটা হয় সেটা হচ্ছে ঘাত বল। কি হবে, খুবই অল্প সময়ে প্রচুর পরিমাণে বল প্রয়োগ করা। উদাহরণ কি, বল করলো ক্রিকেটার, বলার বল করলো 150 কিলোমিটার আওয়ারে, আমি সেটাকে ব্যাট দিয়ে আঘাত করলাম, কি হলো,
অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণ বল আমার ব্যাটে প্রয়োগ হলো, যার কারণে 6 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই যে ব্যাট এবং বলের যে সম্পর্কটা হচ্ছে বা যে বলটা প্রয়োগ হচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা ঘাত বলের উদাহরণ। আরো উদাহরণ কি হতে পারে? আরো বেশ কয়েকটা উদাহরণ আছে। সেটা হচ্ছে যে আমাদের যে কামানের যে বেগ, কামান যে ছোড়া হয়, কামান থেকে গুলি ছোড়া হয় না, বোমা ছোড়া হয়, কামানের যেটা, সেটা হচ্ছে আমাদের এই ঘাত বলের একটা উদাহরণ। আর একটা কি হতে পারে? আর একটা হতে পারে হচ্ছে গ্যাসের নির্গমন। গ্যাসের নির্গমন অর্থাৎ কি? গ্যাসের নির্গমন কখন হয়? রকেট কোন পদ্ধতিতে উঠে উপরে? এই ঘাত বলের প্রক্রিয়ায়। অর্থাৎ রকেট থেকে এক ধরনের জ্বালানি বের হয়। রকেটের সাধারণত জ্বালানি আছে এক ধরনের, হ্যাঁ, রকেটের জ্বালানির নাম হচ্ছে জেট। রকেটের জ্বালানির নাম কি? জেট। লিখে রাখতে পারেন, হ্যাঁ, যে রকেটের জেট জ্বালানি ব্যবহৃত হয়। জেইটি, রকেটের জেট জ্বালানি ব্যবহৃত হয়। ঠিক আছে, এছাড়াও জ্বালানি হিসেবে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে তরল হাইড্রোজেন। কি ব্যবহার করা হয়? তরল হাইড্রোজেন ব্যবহার করা হয়, যেটা অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া করে রকেটকে আস্তে আস্তে শূন্যে ভাসিয়ে তোলে। ঠিক আছে, আচ্ছা, এই যে রকেটের যে নির্গমন, তাহলে এটা তো আমরা বললাম যে ঘাত বল। এটা আবার কিসের একটা উদাহরণ? রকেটের যে উড্ডয়ন, রকেটের উড্ডয়নটা আবার হচ্ছে আমাদের নিউটনের তৃতীয় সূত্রের একটা উদাহরণ। নিউটনের তৃতীয় সূত্রের একটা উদাহরণ। ঠিক আছে, তাহলে ঘাত বলটা কি হচ্ছে? অতি অল্প সময়ে বেশি পরিমাণ বল প্রয়োগ করা। তাহলে বলের ঘাতটা কি? বলের ঘাতটা হচ্ছে বল প্লাস কিসের গুণফল? সময়ের গুণফল। বল প্লাস সময়ের গুণফলকে বলা হচ্ছে বলের ঘাত। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন আমরা দেখব হচ্ছে লাস্ট আর দুই একটা জিনিসই আছে, হ্যাঁ, কৌণিক। পড়া শেষ প্রায়। এখন আমরা যেটা দেখবো যে সুষম বৃত্তীয় গতি। একটা বৃত্তীয় গতি দেখবো, হ্যাঁ, যে বৃত্তর এটা কি আছে? কেন্দ্র, তাই না? কেন্দ্র থেকে যদি এখানে যদি একটা স্পর্শক টানা যায়, বা এখানে একটা বস্তু আছে, যে বস্তুটাকে আমরা ঘুরাইতে চাই, অর্থাৎ একটা বস্তুকে যদি সুতার সাথে নিয়ে, অর্থাৎ একটা বলকে আমরা সুতার মাধ্যমে নিলাম, নিয়ে কি করব? আমরা বস্তুটাকে ঘুরাবো। তাহলে এই যে গতিটা হবে, এই গতিটাকে বলা হচ্ছে সুষম বৃত্তীয় গতি। কি বলা হচ্ছে? সুষম বৃত্তীয় গতি। এখন এই সুষম বৃত্তীয় গতিতে সাধারণত কয়েকটা জিনিস লক্ষ্য করা যায়। সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে কথা না, দেখা যাচ্ছে কি যে এই যে বস্তুটা প্রাথমিকভাবে যখন আমরা এটাকে গতিপ্রাপ্ত করলাম বা গতি দিলাম, তখন এখানে বেশ কয়েকটা ইনসিডেন্স ঘটে। কি ঘটে? ইনসিডেন্স ঘটে। কেমন? এখানে সাধারণত যে গতিটা থাকে, সেই গতিটা সাধারণত ভাবে কি চাইবে? নিউটনের সূত্র অনুসারে সে বাইরের দিকে চলে যেতে চাবে, তাই কি না? সে তার তো বাঁকার কথা না, কিন্তু বাঁকে কিসের জন্য? কারণ এখানে একটা বল, কেন্দ্রমুখী একটা বল কাজ করে, যে বলটাকে বলা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণ, যার কারণে কি হয়? যার কারণে সেই বস্তুটা বাইরের দিকে চলে যায় না, যার কারণে সেই বস্তুটা কি করে না? বাইরের দিকে চলে যায় না। ঠিক আছে, তাহলে এই সুষম বৃত্তীয় গতির ক্ষেত্রে কি থাকবে? একটা কেন্দ্র বরাবর একটা ত্বরণ থাকবে, যেটাকে বলা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ বা অভিকেন্দ্র ত্বরণ, যে ত্বরণের আলটিমেটলি আসলে কোনো কাজ নাই বা মান নাই, মান এটার কত? 0। ঠিক আছে, এই একটু সাইলেন্ট থাকি আমরা, আর অল্প কিছু শুন। এখন এটার জাস্ট বৈশিষ্ট্য দেখে আমাদের আজকের ক্লাস শেষ প্রায়, হ্যাঁ। কেন্দ্রমুখী ত্বরণের বৈশিষ্ট্য দেখবো এখন। কেন্দ্রমুখী ত্বরণের ক্ষেত্রে কি ক্ষুধা লাগছে নাকি খুব বেশি? এই বেশি ক্ষুধা লাগছে নাকি? আচ্ছা, একটু খাবার দাবার খেয়ে আসবেন, 12টায় না? আচ্ছা দেখেন, এটাকে কি বলছি আমরা? সমকৌণিক
বেগ বিদ্যমান থাকে কিসের ক্ষেত্রে? সুষম বৃত্তীয় গতির ক্ষেত্রে। সুষম বৃত্তীয় গতি, হেডিংটা লেখা হয়নি, সুষম বৃত্তীয় গতি। সমবৃত্তীয় গতির এটা হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য। কি কি থাকবে? সমকৌণিক বেগ বিদ্যমান থাকবে, সমদ্রুতি বিদ্যমান থাকবে, সমদ্রুতি বিদ্যমান থাকবে, ঠিক আছে? এবং এখানে কৌণিক ত্বরণ শূন্য থাকবে, কৌণিক ত্বরণ শূন্য। কি থাকবে? কৌণিক ত্বরণ শূন্য থাকবে। এবং এটাতে কি থাকবে? কেন্দ্রমুখী ত্বরণ থাকবে, কেন্দ্রমুখী ত্বরণ থাকবে। কিন্তু কেন্দ্রমুখী ত্বরণটা কি থাকবে? কার্যহীন থাকবে, কার্যহীন থাকবে, মানে সে কোনো ফাংশন করবে না, ঠিক আছে? কিছু বললেন নাকি? আচ্ছা দেখেন, সুষম বৃত্তীয় গতির ক্ষেত্রে তাহলে আমরা এই চারটা বৈশিষ্ট্য পাই। এই চারটা বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা কিভাবে প্রশ্ন আসবে যে সুষম বৃত্তীয় গতির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তাহলে সেদিক থেকে সুষম বা সমদ্রুতি বিদ্যমান থাকে। সমদ্রুতি মানে কি? দ্রুতি বিষয়টা কি বলেন তো? দ্রুতি, দ্রুতি মানে স্পিড, স্পিড মানে কি? কি বোঝাচ্ছে? অর্থাৎ সময়ের সাথে দূরত্বের পরিবর্তন, সময়ের সাথে দূরত্বের। দেখেন তো এখানে সময়ের সাথে দূরত্বের পরিবর্তন ঘটছে কিনা? এখানে একটা বস্তু আছে, সময় যাচ্ছে, তার দূরত্বের পরিবর্তন ঘটে এখানে আসতেছে, কিন্তু তার যাওয়ার কথা ছিল এদিকে, কিন্তু সে কেন্দ্রীয় ত্বরণের জন্য সে কোথায় চলে যাচ্ছে? বেঁকে চলে যাচ্ছে, ঠিক আছে? তার মানে এখানে কি আছে? তার দ্রুতি আছে, কিন্তু দ্রুতিটা কেমন হচ্ছে? আবার দ্রুতিটা আবার চেঞ্জ হচ্ছে। কেমন হচ্ছে? চেঞ্জ হচ্ছে। যে যখন দ্রুতি চেঞ্জ হয় তখন আমরা সাধারণত দ্রুতির ক্ষেত্রে কি জানি? দ্রুতির ক্ষেত্রে শুধু মান থাকবে, দ্রুতির ক্ষেত্রে কি থাকবে? মান থাকবে। কিন্তু যখন দিকটাই তার পরিবর্তন হয়ে যাচ্ছে, তখন মানের সাথে দিকও চলে আসতেছে। আর যখন মানের সাথে দিক চলে আসে তখন সেটাকে আমরা কি বলতে পারি? সেটাকে আমরা দ্রুতি না বলে তখন বেগ বলতে পারি। এই জন্য এটার ক্ষেত্রে আবার কি থাকতে পারে? তখন বেগও থাকতে পারে, ঠিক আছে? কিন্তু সেই বেগটা কেমন? সুষম না অসম? অবশ্যই অসম বেগ, ঠিক আছে? তো অসম বেগ কেন হচ্ছে? কারণ অসম বেগ হচ্ছে এই জন্য কারণ এখানের মানটা তো নির্দিষ্ট না, ঠিক আছে? যার কারণে সেখানে আবার এক ধরনের ত্বরণ তৈরি হচ্ছে। সেই ত্বরণটাকে আমরা কি বলছি? কেন্দ্রীয় ত্বরণ। কিন্তু আলটিমেটলি এই ত্বরণটা কেমন ভাবে? মানের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, এখানে মানটা কিন্তু সবসময় নির্দিষ্ট, কিন্তু শুধুমাত্র দিকের চেঞ্জের জন্য এখানে ত্বরণও তৈরি হচ্ছে, বেগও তৈরি হচ্ছে। বোঝা গেছে? এই জন্য কেন্দ্রমুখী ত্বরণের ক্ষেত্রে সমকৌণিক বেগ বিদ্যমান থাকবে, আবার কি থাকবে? সমদ্রুতিতে বিদ্যমান থাকবে, কৌণিক ত্বরণ শূন্য থাকবে, কেন্দ্রমুখী ত্বরণ থাকবে। বোঝা গেছে? আচ্ছা, হ্যাঁ, আজকের মতো ক্লাস এখানেই শেষ।